স্বামীর ফোনে বেস্ট ফ্রেন্ডের নগ্ন ছবি ও ভিডিও দেখে নীরার মাথায় যেন আকাশটা ভেঙে পড়ল। নীরার দুনিয়া থমকে গেল। ও নিজের চোখকে প্রথমে বিশ্বাস করতে চাইল না। কিন্তু এটা একটা স্ক্রিন রিভিউ। নীরার ভালোবাসার মানুষটা ওরই সবচেয়ে বিশ্বস্ত বান্ধবীর সাথে ভিডিও কলে কথা বলছে। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, কথা বলতে বলতে হঠাৎ করেই ফোনের অপর পাশ থেকে দীপা নীরার বান্ধবী নিজের গায়ের জামাটা উঁচু করে ধরল। এতে উন্মুক্ত হল দীপার বক্ষস্থল। আর এসব দেখে নীরার স্বামী তুহিন হাসছে, মাথা ঝাঁকাচ্ছে, ঠোঁট কামড়ে হাসছে। দীপার এমন কাজে বোঝাই যাচ্ছে তুহিন ভীষণ খুশি। নীরা এক পলক দেখল ওদের এই মুহূর্তটা, আর তাতেই মেয়েটার মাথা ঘুরে গেল। নীরা দ্রুত ভিডিও ফাইল থেকে বেরিয়ে এলো। তখনই চোখ পড়ল দীপার নগ্ন ছবিতে। দীপা সম্পূর্ণ নগ্ন, তার শরীরের প্রতিটি অংশের ছবি রয়েছে এখানে। এসব দেখে নীরার শরীর কাঁপতে লাগল। হাত থেকে ধপাস করে ফোনটা পড়ে গেল মেঝেতে। মেয়েটা যেন কাঁদতেও ভুলে গেছে, মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে তার। এটা তার স্বামী, তার ভালোবাসার মানুষটা, না না, এটা হতেই পারে না। নীরা দুহাত দিয়ে মাথা চেপে ধরল, চিৎকার করে উঠল সর্বশক্তিতে। তাদের প্রেম ছিল 2 বছরের। 2 বছর প্রেম করার পর 3 বছর আগে তাদের ভালোবাসা পূর্ণতা পায়। এই তো 3 বছর আগে এমন সময়ে তাদের মাখো প্রেম ছিল। এই মাসের শেষের দিকেই তাদের 3 বছরের বিবাহবার্ষিকী। দীপার সাহায্য নিয়েই প্রায় 3 বছর আগে তুহিনের সাথে পালিয়ে এসেছিল নীরা। আর এখন সে 9 মাসের অন্তঃসত্ত্বা। নীরা ফোনটা উঠিয়ে বারবার করে দেখতে লাগলো ভিডিওটা। হতেও পারে তার চোখের ভুল, কিন্তু না, এটা তার চোখের ভুল নয়। এসব দেখে তার দমবন্ধ লাগছে। ঘৃণায় শরীরের ভেতরে রি করছে। সে কি করবে, কি করা উচিত কিছুই বুঝতে পারছে না। তুহিন কখনো নিজের ফোন হাতছাড়া করে না, সব সময়ই হাতে হাতে রাখে। এমনিতে নীরারও খুব একটা প্রয়োজন পড়ে না তুহিনের ফোন, তাই সেও বেশি ঘাটে না। চলমান মাসের শেষের দিকেই তাদের বিবাহবার্ষিকী। এজন্য নীরা তার আর তুহিনের পুরনো ছবি ফ্রেমে বাঁধাবে। নীরার ফোনে সেসব ছবি নেই, তুহিনের ফোনে আছে। এজন্য নীরা আজ তুহিনের ফোন রেখে দিয়েছে। ফোনটা ঘাঁটতে হঠাৎ একটা সেভ ফোল্ডার নামে ফোল্ডার সামনে আসে তার, যা লক করা। নীরা নানারকম পিন দিয়ে খুলতে চেষ্টা করল, কিন্তু খুলতে পারল না। এরপর সে তুহিনের জন্ম তারিখ দিয়ে লক খোলার চেষ্টা করে। নীরা আন্দাজে এটা করলেও লক খুলে যায় সেই ফোল্ডারের। আর তখনই বেরিয়ে আসে এসব ছবি আর ভিডিও। নীরা ফোনটা রেখে কিছুক্ষণ বিছানাতেই বসে থম মেরে। সবচেয়ে কাছের দুজন মানুষ তার সাথে এভাবে বিশ্বাসঘাতকতা করল, এ যেন নীরা বিশ্বাসই করতে পারছে না। এটা কিভাবে সম্ভব, কতদিন চলছে এসব নীরা কিছুই জানে না। কিচ্ছু না। দীপা তো 2 দিন আগেও এসেছিল ওদের বাড়িতে। নীরা প্রেগন্যান্ট হওয়ার পর থেকেই দীপা রেগুলার ওদের বাড়িতে আসে, নীরার কাজে সাহায্য করার জন্য। কই, নীরার চোখে তো এতদিন সন্দেহজনক কিছুই পড়েনি। তাহলে নীরার দম বন্ধ হয়ে আসছে। ফুল স্পিডে ফ্যান চললেও নীরা ঘেমে ভিজে যাচ্ছে। সে 2 হাত মুখের সামনে নিয়ে বাতাস করার মতো নাড়তে লাগল, আর জোরে জোরে দম নিতে চেষ্টা করল। কিছুক্ষণ পর নীরা নিজের উঁচু পেটে হাত রাখল। কিছুদিন আগেই আলট্রা করা হয়েছে, ডাক্তাররা বলেছে তার মেয়ে হবে। নীরা পেটে হাত রেখে তার সন্তানের কথা ভেবে কেঁদে ফেলল। কি হবে তার মেয়ের, কি হবে তার ভবিষ্যৎ, আর তার বাপের বাড়ির আর্থিক অবস্থাও আহামরি ভালো নয়। কোথায় যাবে সে, বুকের মাঝে কি অসহ্য যন্ত্রণা হচ্ছে তার। আচ্ছা, যারা এভাবে দিনের পর দিন মানুষকে ঠকিয়ে যায়, মানুষের বিশ্বাস নিয়ে খেলা করে, ওদের কখনো আফসোস হয় না? কখনো ভয় হয় না অপর মানুষটার কথা, কখনো মনে পড়ে না ঠকানো মানুষগুলো কেন ভাবে না তাদের জন্য অপর মানুষটার কি পরিমাণ কষ্ট হয়? কেন তারা বোঝে না? নীরা কাঁদতে লাগল। 9 মাসের অন্তঃসত্ত্বা হয়ে বেচারির নড়তে চড়তেও কষ্ট হয়। সে যে কাঁদবে এই অবস্থায়ও নেই মেয়েটা। এই সময়ই কলিং বেলের শব্দ হল। নীরা দেয়াল ঘড়িতে একবার চোখ বোলাল। 7:30 বাজে। তুহিন এসেছে। নীরা চোখের পানি মুছে নিল। সে যতটুকু সম্ভব নিজেকে স্বাভাবিক করল। এখনই কোন রিয়াক্ট করা যাবে না তার, সবকিছু গোড়া থেকে জানতে হবে। আর তা করতে হলে
তাকে আগের মতোই স্বাভাবিক থাকার চেষ্টা করতে হবে। মেয়েটা ধীরে ধীরে বেসিনের কাছে গেল, মুখে চোখে পানি দিয়ে তারপর গেল দরজা খুলতে। নীরা দরজা খুলতেই চমকে উঠল। দীপা আর তুহিন পাশাপাশি দাঁড়িয়ে, তুহিনের ব্যাগটা দীপার হাতে। নীরা বহু কষ্টে নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে, কিন্তু তার মন মানছে না। বড় কষ্ট হচ্ছে বুকের মাঝে। চারিদিকে কিসের যেন হাহাকার। নীরা মনে মনে বারবার বলছে, ও আল্লাহ, ধৈর্য দাও আমাকে, আমি ওদের সামনে ভাঙতে চাই না আল্লাহ। কিন্তু মেয়েটা পারছে না নিজেকে সামলাতে। শেষে নিজের সাথে যুদ্ধে হেরে গেল নীরা। ওদের সামনে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগল। এতে বোধহয় বিচলিত হল তুহিন। সে এগিয়ে এলো নীরার দিকে। সোনা, কি হয়েছে গো? শরীর খারাপ লাগছে, এই দেখো দীপাকে নিয়ে এসেছি। তোমার মন খারাপের ঔষধ। ও আজকে থাকবে এখানে। দীপা প্রায়ই আসে নীরার কাছে, দীপা না আসলেও তুহিনই নিয়ে আসে ওকে। এই ব্যাপারটা আগে কোনোদিন চোখে লাগেনি নীরার, কিন্তু আজ হঠাৎই নীরার মনে হলো এখানে নিশ্চয়ই কিছু গড়বড় আছে। তুহিন নীরাকে ধরে খাটের উপর নিয়ে বসালো। দীপাও এগিয়ে এলো নীরার কাছে। নীরার একপাশে তুহিন বসা, আরেক পাশে দীপা বসা। দীপা চিন্তিত হয়ে বলল, নীরু, খারাপ লাগছে, শরীর কোথায় কষ্ট হচ্ছে বল আমাকে। দীপার বলা ভালো কথা ও নীরার আজ অভিনয় মনে হলো, কিন্তু ও দীপা তুহিনকে কিছুই বুঝতে দিল না। হালকা হাসবার চেষ্টা করে বলল, এই তো মাথাটা একটু ঘুরছে। কথা শেষ করে নীরা আবারও বলল, আমি প্রচুর ঘুম পাচ্ছে রে, তুই থাকবি। নীরা ঘুমের কথা বলা মাত্রই তুহিনের মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। যা লক্ষ্য করল নীরা, একবার দীপার দিকে তাকালো, সেও মুচকি হাসছে। এসব দেখে নীরার আরও দমবন্ধ লাগছে। এদের দুজনের মতিগতি কিছুতেই ঠিক লাগছে না নীরার। তুহিন বলল, তুমি খেয়েছো? কিছু না খেয়ে ঘুমানো যাবে না তো? দাঁড়াও, আমি ফ্রেশ হয়ে আসি, তারপর একসাথে খাওয়া দাওয়া করব। তুহিন উঠে চলে গেল ওয়াশরুমের দিকে। নীরা দীপাকে বলল, আচ্ছা তুই বস, আমি তুহিনকে তোয়ালে দিয়ে আসি। নীরার প্রস্তাব দীপা সাথে সাথেই নাকচ করে দিয়ে বলল, না, আমি যাচ্ছি। নীরা অবাক হওয়ার নাটক করল। সে জানত এমনই হবে, কেননা আগে এরকম বহুবারই ঘটেছে। নীরা তখন সেসব খেয়াল করেনি বলেই হয়তো আজ তাকে এমনভাবে ঠকাচ্ছে এই দুজন। এমা, কেন? তুই যাবি কেন? নীরার এমন কথাতে খানিকটা থতমত খেয়ে গেল দীপা। সে বলল, না মানে তুই এমনিই পারিস না নড়তে, তোর যেতে কষ্ট হবে, তাই বলছিলাম আমি ওটা ভাইয়াকে দিয়ে আসি। নীরা মুচকি হাসল, বলল, যাবি তাহলে যা, দিয়ে আয়, আমি একটু শুয়ে নিই। নীরার বলার সাথে সাথে দীপা উঠে চলে গেল। নীরা ওর যাওয়ার দিকে তাকিয়ে হাসল, অথচ ওর কলিজাটা ফেটে যাচ্ছে। এই যন্ত্রণা আদৌ কি সহ্য করা যায়? নিজের ভালোবাসার মানুষটাকে সে হারিয়ে ফেলছে ধীরে ধীরে, অথচ সে হাসছে। নীরার ছোট্ট সংসার, এই রুমের একটা ভাড়া বাসায় থাকে তারা। নীরাদের বাসা থেকে দীপার বাড়ি যেতে সময় লাগে 10 মিনিট, মানে অনেকটাই কাছাকাছি। আর ওরা দুজন ক্লাস 1 থেকেই বান্ধবী, সেই হিসেবে ওদের বন্ধুত্বের গভীরতাও অনেক। আর ঠিক এই কারণেই নীরা দীপা ও তুহিনের বিশ্বাসঘাতকতা বুঝতে পারেনি। প্রায় অনেকক্ষণ কাটার পরও দীপা এলো না। নীরা মন ধুকপুক নিয়ে উঠে গেল। ওয়াশরুমের সামনে গিয়ে দেখল দীপা নেই সেখানে। ভেতর থেকে হাসাহাসির আওয়াজ আসছে। নীরা চোখের পানি ধরে রাখতে পারল না। ভাবতে লাগল সে কি করবে এখন, ডাকবে ওদের? নীরা ডাকতে চাইলেও ওর মন সায় জানালো না। নীরার মন বলছে, এখন ডাকলে ওদের খেলা খতম হয়ে যাবে। ওরা কতদূর যেতে পারে তুই দেখ, তোর জানা উচিত, তোকে ওরা কি কি উপায়ে বোকা বানিয়েছে। নীরা নিজের মনের কথা শুনল। সে অশ্রু টলমল চোখ নিয়ে ফিরে এলো নিজের রুমে। বিছানায় শুয়ে কাঁদতে লাগলো নীরবভাবে। সবকিছু এখনো স্বপ্ন মনে হচ্ছে তার। বারবার মনে হচ্ছে এই স্বপ্ন ঘুম ভাঙলেই চলে যাবে, কিন্তু না, এটা স্বপ্ন ছিল না। তার ভাবনার মাঝেই দীপা এলো। নীরার মাথার কাছে বসল, তারপর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আর কিছুদিন, তারপরই আমাদের রাজকন্যা চলে আসবে। তারপর থেকে আর কোন কষ্ট হবে না তোর। নীরা চোখের পানি মুছে নিল সন্তর্পণে।
দীপার অগোচরে তাচ্ছিল্য হেসে বলল, কষ্ট হলেও বাকি বল, আমার স্বামীকে সামলানোর জন্য তো তুই আছিসই। নীরার কথা শুনে দীপার মুখটা কালো হয়ে গেল। মুখ দেখে বোঝা যাচ্ছে ও ধরা পড়ার ভয় সিটিয়ে গেছে। নীরা কাঁদতে কাঁদতে আনমনে হাসল। আবার বলল, কি রে, তোকে এমন দেখাচ্ছে কেন? আমি বলেছি আমার কষ্ট হলেও তুই তো আছিসই তুহিনকে ও আমাকে দেখার জন্য। দীপা যেন স্বস্তি পেল। প্রাণোচ্ছল হেসে নীরার গাল টেনে বলল, হুম আছি তো, আমার গুলুমুলু বান্ধবীর জন্য আমি ছাড়া কে থাকবে শুনি। নীরা দীপার কথাতে তেমন পাত্তা দিল না। সে তার মতো করে হেসে বলল, কাপড় ভিজে দেখাচ্ছে, ভিজলি কিভাবে তুই? দীপার হাসি উবে গেল। মনে মনে বিরক্ত হল সে। এত প্রশ্ন কেন করছে নীরা? দীপার মনে এমন প্রশ্ন এলেও সে অতটা মনোযোগ দেওয়ার সময় পেল না। তার আগেই তুহিন এলো। হাতের তোয়ালেটা দীপার মুখে ছুঁড়ে মারল। রসিকতা করে বলল, যাও তো শালিকা, এটা মেলে দিয়ে আসো। নীরা তাকালো তুহিনের দিকে। তুহিন তাকানো দীপার দিকে। দীপা উঠলেই তুহিন চোখ মারল। একটা ফ্লাইং কিসও ছুঁড়ে মারল দীপার দিকে। দীপা লাজুক হেসে চলে গেল। নীরা বুকে পাথর চেপে দেখে গেল সবটা। বিশ্বাসঘাত করা এমন কেন? কি সুন্দর অভিনয় করে তারা। নীরা মনে মনে ভাবল, এদের দুজনকে যদি নাটক সিনেমায় নেওয়া হয় তাহলে নিশ্চিত এরা অস্কার জিতবে। ততক্ষণে দীপা চলে এসেছে। তুহিন নীরাকে ধরে উঠাতে গেলে নীরাকে হাত দিয়ে বাধা দিল। বলল, থাক, আমি উঠছি। এখন থেকেই একা উঠা শিখতে হবে, বুঝলে? সবাই চিরদিন একই রকম থাকে না, আমাদের একা জীবন কাটাতে হয়। এই জন্য আগেভাগেই একা একা চলতে শেখা উচিত। তুহিন বুঝল না নীরার কথার মানে। বিভ্রান্ত হয়ে বলল, কি বলছো নীরু? নীরা ফিক করে হেসে উঠল। অভিনেতাদের সাথে থাকতে থাকতে সেও কি অভিনয় শিখে গেল নাকি? বুকের ভেতরে কি পরিমাণ কষ্ট হচ্ছে, অথচ সে কেমন হেসে চলেছে। মানুষ একটা কথা বলে, অল্প শোকে হয় কাতর, অধিক শোকে হয় পাথর। নীরা বুঝি পাথর হয়ে গেল। আরে, কিছুদিন পরই সিজার। যদি আর না বাঁচি তখন তো তোমার একা একাই থাকতে হবে। সেটাই বললাম। নীরা নিজে উঠল। আস্তে ধীরে সে গেল রান্নাঘরের দিকে। ভুলেও পিছনে তাকালো না সে। তাকালে মেয়েটার আরো কষ্ট হতো। পিছনে তাকালে দেখতে পেত তার স্বামী আর প্রিয় বান্ধবীর আপত্তিকর অবস্থা। নীরা আপনমনে থালাবাটি সাজিয়ে ভাত তরকারি নিয়ে নিজেদের রুমে এলো। ওরা রুমে বসেই খাওয়া দাওয়া করে। নীরা রুমে এসে দেখল দীপা আর তুহিন পাশাপাশি, বলতে গেলে অনেকটা কাছাকাছি এসে মোবাইলে কিছু একটা দেখছে আর মিটমিট করে হাসছে। নীরাকে আসতে দেখে ওরা সরে দুজন দুজনের থেকে। নীরা ওসব দেখেও না দেখার ভান করে থালাবাটি রেখে আবার রান্নাঘরে গেল। নিজে যতই শক্ত থাকুক চোখের পানি কিছুতেই বাদ মানছে না। নীরা পেটে হাত রেখে বলল, সোনা, তোকে ছুঁয়ে আমি প্রতিজ্ঞা করছি, তোকে কিছুতেই এমন নোংরা বাবার সান্নিধ্যে রাখব না। কিছুতেই না। চাপা কষ্টগুলো আর বাদ মানছে না। নীরা দ্রুত গেল ওয়াশরুমে। দরজা বন্ধ করে ঝর্ণা ট্যাপ সবগুলো ছেড়ে দিয়ে কাঁদতে লাগলো হাউমাউ করে। আহারে জীবন, আহারে ভালোবাসা, তার স্বামী, তার ভালোবাসার মানুষটা, যেখানে নিজের স্বামীর ভাগ অন্য মেয়েরা কাউকে দিতেই পারে না, সেখানে নীরা নিজ চোখে দেখছে তার স্বামীকে অন্যজনের হতে। এই কষ্ট আদৌ রাখা যায়? নীরা পেটে হাত রেখে কাঁদতে কাঁদতে বলল, তোর মা অনেক স্ট্রং সোনা, তবুও এই কষ্ট সহ্য করতে পারছে না। তুই কবে আসবি মা? তুই ছাড়া তোর মায়ের আর কেউ নেই। নীরা ওয়াশরুম থেকে বের হয়ে দেখতে পেল তুহিন আর দীপা খাওয়া শুরু করে দিয়েছে। নীরাকে ওরা লক্ষ্য করেনি। এই জন্যই হয়তোবা তুহিন দীপাকে গালে তুলে খাইয়ে দিচ্ছে। নীরা সেটা লক্ষ্য করে কেসে উঠল। আর তাতেই ওরা দুজন ছিটকে পড়ে সরে গেল। এমন অভিনয় করল যেন মনে হয় ওরা নিজেদের মতো খাচ্ছে। নীরা ওদেরকে সুযোগ দিল আরও। আর তো কিছুক্ষণ, এইটুকু সময় না হয় একটু মজা মাস্তি করেই নিক। নীরা হাসতে হাসতে দীপাকে বলল, কিরে, এসেছিস বান্ধবীর কাছে, অথচ বান্ধবীকে রেখে বান্ধবীর বরের সাথে খেতে বসেছিস? এত লোভী কেন তুই? নীরা কথাটা এমন ভাবে বলল যে ওরা ভাবল নীরা হয়তো মজা করছে। কিন্তু নীরা তো মজা করেনি। ওরা যেমন অভিনয় করছে, নীরাও তেমন হালকা করে অভিনয় করল।
দীপা আর তুহিন নীরার কথার কোন প্রত্যুত্তর করল না, শুধু হেসে গেল। খাওয়া দাওয়া শেষ হলে দীপার যাওয়ার পালা। কিন্তু ও যাচ্ছে না। আর তুহিনও দীপার যাওয়ার কথা বলছে না। নীরা শুয়ে আছে আর ওরা দুজন এটা সেটার গল্প করছে, যেমনটা এর আগেও করে এসেছে। বাধ্য হয়ে নীরাই বলল, দীপা তুই বাসায় যাবি না? অনেক রাত হলো তো। দীপা কিছু বলার আগে তুহিন বলল, তোমাকে তো বলতেই ভুলে গেছি। আরে আর বলো না আঙ্কেল, আন্টি তো বাসাতেই নেই। আন্টি বলছিল এখন তো দিনকাল ভালো না, দীপা যেন একা বাড়িতে না থাকে। নীরা মনেমনে তাচ্ছিল্য হাসল। তুহিন এই একই কথা অনেকবারই বলেছে নীরাকে। আর বোকার ঘরে বোকা নীরা সবটাই বিশ্বাস করেছে তখন। কিন্তু এখন কি আর সেই দিন আছে? নীরা জানে এটা তুহিনের সাজানো মিথ্যা। আর নীরা মেনেও নিল সেটা। তুহিনকে বলল, আচ্ছা তা আর কতক্ষণ গল্প করবে শুনি, ঘুমাতে হবে না? দীপার দিকে তাকিয়ে বলল, শোন না দীপা, তাহলে তুই পাশের ঘরে গিয়ে শুয়ে পড়। আমার প্রচুর ঘুম পাচ্ছে। তাছাড়া তোর দুলাভাইও তো সারাদিন খাটাখাটুনি করে এসেছে, এখন একটু রেস্ট করুক। নীরার কথাতে ওরা দুজন অসন্তুষ্ট হলো ঠিকই, কিন্তু মেনে নিল। নীরার ভাবনা যদি সত্যি হয় তবে আজ রাতেই ঝাঁকানাকা একটা নাটক হবে। তুহিন দীপাকে ওদের অন্য রুমে দিয়ে এলো। এরপর এসে নীরার পাশে শুয়ে পড়ল। এতক্ষণের প্রাণোচ্ছল মানুষটা নীরার কাছে আসতেই কেমন নির্জীব হয়ে গেল। তুহিন শুয়েই অমনি অন্যদিকে ফিরে চোখ বন্ধ করে নিল। নীরার খারাপ লাগলেও তা প্রকাশ করল না। খারাপ লেগে আর কি হবে, তবুও তার কেমন লাগল। মনকে কি আর মানানো যায়? কি সুন্দর অভিনয় জানে তার ভালোবাসার মানুষটা। ঈশ্বর, নীরার এখন আফসোস হচ্ছে। এই নায়কের মতো দেখতে সুদর্শন পুরুষটি যদি সত্যিই অভিনয় করত, তাহলে সে আসলেই কিছু করতে পারত। নীরা মেয়েটার গায়ের রং দুধে আলতা বা মোমের মতো না হলেও সে উজ্জ্বল শ্যামবর্ণা। সে আর তুহিন যখন প্রেম নামক সম্পর্কে ছিল তখন তুহিন তাকে ডাকত মায়াবতী নামে। নীরার মুখে নাকি অসম্ভব মায়া। অথচ আজ সেই শখের মায়াবতীকে ছেড়ে তুহিন অন্য নারীতে আসক্ত। সবচেয়ে বড় কথা, তারই রক্ত নীরার মাঝে একটু একটু করে বেড়ে উঠছে। হা, আর এই সময়ই মেয়েটা এমন একটা কথা জানতে পারল। সময় গড়িয়ে যায়। কেটে গেল কয়েক ঘন্টা। নীরার বিছানায় দুজন মানুষ, দুদিকে ফেরা। দুজনেই ঘুমের ভান ধরে শুয়ে আছে। রাত তখন সম্ভবত 12টা। তুহিন হঠাৎই উঠে বসল। নীরা টের পেল তুহিন উঠেছে, কিন্তু সে কিছুই বলল না। তুহিন উঠে নীরাকে মৃদুস্বরে ডাকতে লাগল কয়েকবার, নীরা জেগে আছে কিনা দেখার জন্য। নীরা তা বুঝল, এই জন্য সে কোন শব্দই করল না। তুহিন যখন বুঝল নীরা গভীর ঘুমে অচেতন, ঠিক তখনই সে নিঃশব্দে উঠে গেল বিছানা ছেড়ে। নীরা মাথা কাত করে দেখল তুহিনের যাওয়া। তুহিন দীপার রুমের কাছে গিয়ে 2টা টোকা দিতেই দীপা দরজা খুলে দিল। নীরা শুনতে পেল দীপার খিলখিল হাসির শব্দ। দীপা হাসলে তুহিন দীপার মুখ চেপে ধরল যাতে হাসতে না পারে। নীরা সবটাই দেখে গেল। দীপার ঘরের দরজা বন্ধ হয়ে গেলে নীরা উঠে বসল। এইবার সে তার কাজ করবে। তার সাথে করা এত বড় বিশ্বাসঘাতকতা সে মুখ বুজে মেনে নিবে না, এতটাও মহৎ সে নয়। নেহাতি সরল মনের ছিল, তাই দিনের পর দিন তাকে ঠকিয়েছে শয়তান দুটো। কিন্তু আর নয়। নীরা যখন সবটা জানে তখন এসব জুলুম কিছুতেই মেনে নেবে না সে। নীরা কিছুক্ষণ ভাবল, এখন সে কি করবে। নীরাদের বাড়ি বেশি দূরে নয়, আধ ঘন্টা লাগে যেতে। নীরা প্রথমে তার মায়ের কাছে কল করল। এত রাতে নীরার বাবা মায়ের স্বাভাবিকভাবেই ঘুমানোর কথা, কিন্তু তারা জেগে আছেন। নীরা প্রথমবার কল করতেই ওর বাবা কল রিসিভ করল। তিনি বিচলিত হয়ে বললেন, হ্যাঁ রে মা, ঠিক আছিস? নীরা অস্ফুট স্বরে বলল, ঠিক আছি, তোমরা এসো এখন। ওরা একসাথেই আছে। নীরা তখন বাথরুম থেকে বের হয়ে যখন দেখেছে তুহিন দীপা খাইয়ে দিচ্ছে তখন আর সে সহ্য করতে পারেনি। নীরা সাথে সাথেই ওর বাবা মাকে ফোন দিয়ে সবকিছু বলে দিয়েছে। নীরার বাবা বিচক্ষণ মানুষ, লেখাপড়া করেছেন ক্লাস 10 পর্যন্ত। তারপরে অভাবের তাড়নায় আর পড়া হয়নি। কিন্তু তার কথাবার্তা আচার ব্যবহার দেখলে বোঝার উপায় নেই তিনি এত কম লেখাপড়া করেছেন।
সব শুনে নীরার মা ভেঙে পড়লেও তিনি মেয়েকে আশ্বাস দিয়ে বলেছেন, তুই চিন্তা করিস না মা, তোর বাবা এখনো বেঁচে আছে। আমার রক্ত বিক্রি করে হলেও তোর ভবিষ্যৎ আমি করে দেব। শোন, ওই জানোয়ারকে হাতনাতে ধরতে হবে। আমার মেয়েকে ঠকানোর শাস্তি ওদের পেতে হবে মা। তুই চুপচাপ থাক, দেখ ওরা কি করে, কতদূর যেতে পারে। কষ্ট হলেও তুই একা কিছু করতে যাস না। আব্বু আছি তোর সাথে, আমাদের ফোন দিলেই আমরা আসব। সেই পরিকল্পনা অনুযায়ী নীরা এতক্ষণ চুপ ছিল, এখন সময় এসেছে ওদেরকে ধরার। নীরা কল কেটে দিল, সে ধীরে সুস্থে উঠল। ডিম লাইটে হলদে আলোতে রুমের সবকিছু দেখা যাচ্ছে। সে প্রথমে দীপা আর তুহিনের রুমের দরজা বাহির থেকে আটকে দিল। নীরা দরজা দেওয়ার সময় ভেতর থেকে গোঙানোর আওয়াজ পেল। এটা কিসের আওয়াজ নীরার বুঝতে অসুবিধে হল না। দুজন নরনারী নিষিদ্ধ মিলনে মত্ত তখন। ওরা বুঝতে পারল না কি অপেক্ষা করছে ওদের জন্য। এসব শুনে নীরা মন শক্ত করল। নিঃশব্দে দরজা আটকে সে সদর দরজার কাছে গেল। মেয়েটার উঁচু পেট নিয়ে চলাফেরা করতে ভীষণ কষ্ট হয়। তবুও সে ধীরে সুস্থে সদর দরজা খুলে বাইরে গেল। এই ঘরে তার দমবন্ধ লাগছে। নীরা বাহিরে আসতেই তার মাথায় এলো আরেক ভাবনা। নীরা গেল পাশের বাড়িতে। তারা সবাই ঘুমিয়ে পড়েছে। নীরা দরজায় কড়া নাড়তে লাগলো একের পর এক, কিন্তু মুখ দিয়ে কোন শব্দ বের করল না। যদি তার কথা শুনে তুহিনরা কিছু বুঝে যায়। নীরার দরজায় শব্দ করার কারণে পাশের বাড়ির লোকজন উঠে গেল। সেই বাড়ির পুরুষ লোকটা দরজা খুলে দেখল নীরা দাঁড়িয়ে। এত রাতে লোকটার নীরাকে দেখেই মনে হলো কিছু হয়েছে। তিনি নিজের স্ত্রীকে রুম্মানা ডেকে দিলেন। রুম্মানা এলো দ্রুত। নীরা কান্না বিজড়িত কণ্ঠে ওনাদেরকে বলল, আপনারা আমার সাথে আসুন প্লিজ, আমার হাজবেন্ড আর ফ্রেন্ড এক রুমে। মেয়েটা আর কথা বলতে পারল না, কেঁদে ফেলল সে। প্রতিবেশী লোকটা তাদের প্রতিবেশী আরও কয়েকজনকে ডেকে তুলল। সবাই আসার পরে নীরা সমেত তারা নীরাদের বাসায় ঢুকল। লোকজন প্রায় 15 জনের মতো হয়েছে। তাদের মাঝে একজনের নাম ফয়সাল। ফয়সাল আগে গেল তুহিন ও দীপার রুমের কাছে। নীরা সত্যি বলছে কিনা দেখার জন্য। দীপা আর তুহিন তখনও ঘৃণ্য পাপে মত্ত। তারা তো কিছু টের পায়নি, বরং রুমের সেই বাজে শব্দগুলো আরও বেশি প্রকট হয়েছে, যা বাহির থেকেও শোনা যাচ্ছে। যা শুনে সবাই মিলে ঠিক করল প্রথমে পুলিশ ডাকবে। তারপর পুলিশ এসে যা করার করবে, কেননা তাদের বোঝা হয়ে গেছে নীরার ধারণা সত্যি। তার স্বামী ও বান্ধবী পরকীয়ার মতো ঘৃণ্য কাজে লিপ্ত হয়েছে। তারা বাহির থেকে সেই শব্দের রেকর্ডও করল। আর নীরার কাছে তো তুহিনের ফোন আছেই, তাতে খুঁজলে হয়তো আরও অনেক কিছু পাওয়া যাবে। সবাই যখন পুলিশ ডাকতে চাইল তখন ফয়সাল এতে বাধা দিল সবাইকে। তার কথা হলো, এখনই পুলিশ ডাকা যাবে না, কেননা বাংলাদেশের আইনি ব্যস্ততা এতটাও উন্নত নয়। দেখা গেল পুলিশকে কিছু টাকা দিলেই তুহিনকে ছেড়ে দেবে। এতে নীরা তার সঠিক বিচার পাবে না, আর তুহিনরা তাদের প্রাপ্য শাস্তি পাবে না। তাই আগে তারা বিচার করবে, তারপর শয়তান দুটোকে আইনের হাতে তুলে দেবে, যাতে নীরা ও তার বাচ্চার ভরণপোষণের ব্যবস্থা হয়। ততক্ষণে নীরার বাবা মা চলে এসেছেন। তারা এসেই চেঁচিয়ে মেচিয়ে তাণ্ডব বাঁধিয়ে দিল। এতে হয়তো কিছু টের পেল তুহিনরা। এরপর সবাই মিলে দরজায় শব্দ করে ডাকতে শুরু করল দীপা ও তুহিনকে। হঠাৎ সবার এমন ডাকে পিলে চমকে গেল দীপা তুহিনের। তাদের তো ধরা পড়ার কথা নয়, তাহলে কিভাবে কি দীপা ও তুহিন দুজনেই ছিটকে সরে গেল দুজনের থেকে। আতঙ্কে দুজন থরথর করে কাঁপতে লাগল। দুজনের গায়ে এই সময় একটা সুতাও নেই। তখন শুনতে পেল নীরার বাবার বাজখাই গলা, জানোয়ারের বাচ্চারা দরজা খোল বলছি, না হলে কিন্তু দরজা ভেঙে ফেলব, বেরিয়ে আয় বলছি। ওনার সাথে সাথে প্রতিবেশী কয়েকজনও ডাকতে লাগলো একইভাবে। তারা দরজা ধাক্কাতে লাগলো সজোরে। এখনই দরজা না খুললে হয়তো ভেঙে যাবে দরজাটা। দীপা ও তুহিন দুজনেই ফ্রিজ হয়ে গেছে। তুহিনের থেকে দীপা একটু বেশিই ভয় আছে। সে ভয় হিতাহিত অজ্ঞানশূন্য হয়ে গায়ে শুধুমাত্র কাঁথা পেঁচিয়ে দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। সে ভেঙে পড়ল অঝোর কান্নায়। কাঁদতে কাঁদতে বলল, আমি কিছু করিনি, ওই শয়তানটা আমার সাথে জোর করছিল। অনেকগুলো পুরুষকে পেরিয়ে সে গিয়ে নীরার পায়ে পড়ল।
দীপার কাণ্ড দেখে তুহিন পুরো তাজ্জব বনে গেল। এই মুহূর্তে তার ঠিক কি করা উচিত ভুলে গেল সে। অবশ্য মনে থাকলেও লাভ বাকি কি করবে সে। তুহিন কোনোমতে নিজের লজ্জাস্থান ঢেকে বিছানায় চোরের মতো বসে রইল। তার হাতে আর কিছুই নেই, এটা ভালোভাবে বুঝে গেছে সে। আর তখনই নীরার বাবা এসে তুহিনের চুল ধরে খাট থেকে নিচে নামাল। কিছু না দেখেই এলোপাতাড়ি পেটাতে লাগল। খাট থেকে নামার কারণে তুহিন পুরোপুরি উলঙ্গ হয়ে গেল। এখানে একজন মহিলাও ছিল। যেহেতু মহিলারা রয়েছে তাই ফয়সাল একটা লুঙ্গি দিল তুহিনকে। তুহিন অনুভূতিশূন্য হয়ে লুঙ্গিটা পরল। আর তখনই নীরার প্রতিবেশী সবাই হামলে পড়ল ওর উপর। সবাই মিলে প্রথমে গণধোলাই দিল শয়তানটাকে। ওদিকে দীপা নিজে বাঁচার জন্য নীরার পায়ের কাছে বসে কেঁদেই চলেছে। মহিলারা ওকেও কায়দা মতো কয়েকটা মেরেছে, কিন্তু তাতেও বেহায়াটার লজ্জা হয়নি। যেহেতু এখানে পুরুষ কেউ নেই তাই সে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য গলা ও বুকের কাছের বাইটগুলো দেখাতে লাগল। সে এটা বোঝাতে চাইছে যে তার সাথে অন্যায় হয়েছে। কিন্তু নীরা ওর দিকে একটা বার ফিরেও তাকালো না। কিন্তু যখন দেখল দীপা সরছেই না তখন রেগে নীরা একটা লাথি মেরে দিল দীপার বুকের কাছটাই। এতেও ওর কোন ভাবাবেগ দেখা গেল না। সে পড়ে গিয়ে আবার উঠল, আবার কাঁদতে লাগল। বেয়াদবটা তখনও একটা কাঁথা জড়িয়ে নিজের শরীর ঢেকে আছে, যা নীরার লাথির কারণে খুলে গিয়েছিল। এইসব দেখে রুম্মানা নীরার একটা ঢোলাঢালা জামা এনে সবার মাঝেই দীপাকে পরিয়ে দিল। তারা এতটাও নির্দয় হতো না, কিন্তু তাদের কথা হলো, যেহেতু বান্ধবীর বরের সাথে এক বিছানায় শুতে লজ্জা করেনি, এখন আর লজ্জা করে লাভ কি। এরপর দুটোকে এক জায়গায় আনা হলো। নীরার বাবা দীপাকে নীরার মতোই ভালোবাসেন। যেহেতু ওদের সম্পর্কটা অনেক বছরের আর সেই দীপা কিনা তার মেয়ের এত বড় সর্বনাশ করেছে। নীরার বাবা নিজের রাগ সামলাতে না পেরে দীপাকে কয়েকটা থাপ্পড় মারল প্রথমে। নীরার মাও মারল, কিন্তু তাদের রাগ কিছুতেই থামছে না। যতবার তারা নীরার কান্নারত মুখটার দিকে তাকাচ্ছেন ততবারই সবার মাথায় রক্ত উঠে যাচ্ছে। কিছুক্ষণ পরই দীপার বাবা মা এলো ঘটনাস্থলে। তাদেরকেও খবর দেওয়া হয়েছিল। তাদের মেয়ে যে এমন একটা কাজ করবে এটা তারাও কল্পনা করেননি। প্রথমে মেয়ের কান্না দেখে তারা ভেবেছিলেন সব দোষ তুহিনের, কিন্তু তাদের ভাবনা নীরা সত্যি হতে দিল না। তুহিনের ফোনের সেই স্ক্রিন ভিডিও ও ফটোগুলো সবাইকে দেখিয়ে দিল সে। ফটো ও ভিডিও দেখার পর দীপার বাবা মা ভেঙে পড়লেন। দীপার মা আকুতি মিনতি করতে লাগলো যাতে দীপাকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু দীপার বাবা তার উল্টো করলেন। তিনি ভরা মজলিসে দীপাকে মারলেন। সবার উদ্দেশ্যে চেঁচিয়ে বললেন, এটা আমার মেয়ে হতেই পারে না। এ যা অন্যায় করেছে তাতে এর শাস্তি হলো পাথর মেরে হত্যা করা। যদি পারতাম আমি তাই করতাম, কিন্তু সেটা করলে আইন হাতে তুলে নেওয়া হবে। তবে অন্যায় যেহেতু করছে আপনারা শাস্তি দেন। শুধু মনে রাখবেন জানটা যেন না বের হয়। দীপার বাবা এটুকু বলে দীপার মাকে টানতে টানতে নিয়ে বের হয়ে গেলেন। একজন আত্মসম্মানবোধ মানুষকে দেখে সবাই অবাক হল, কিন্তু এই সময়ে সবাই এসব সাইডে রেখে মন দিল দীপা ও তুহিনের দিকে। দীপা কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ করে ফেললেও তুহিন একটুও কাঁদেনি। সে জ্যান্ত মরা মানুষের মতো যে যেদিকে নিচ্ছে সেদিকে যাচ্ছে। তুহিন করুণ চোখে নীরার দিকে কয়েকবার তাকিয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল নীরা ভুল করেও ওদের দিকে একবারও তাকায়নি। তার ঘৃণা লাগছে ওদের দিকে তাকাতে। তার পবিত্র দৃষ্টি ওদের মতো বিষাক্ত কীটের দিকে দেখবে না। তাকে ঘিরে রয়েছে সব পাড়া-পড়শিরা। নীরা আপাতত তাদের সাথেই কথা বলছে। কিছুক্ষণ পর সিদ্ধান্ত হলো শয়তান দুটোকে বেঁধে রাখবে। যেই ভাবনা সেই কাজ। দীপা ও তুহিনকে নীরাদের বাড়ির সামনে বৈদ্যুতিক খুঁটির সাথে বেঁধে দিল সবাই। এরপর ফয়সাল একটা কাঁচি এনে তুহিনের সমস্ত চুল এবড়ো থেবড়ো করে কেটে দিল। তুহিন টু শব্দ পর্যন্ত করল না, মূলত সে শক খেয়েছে প্রচুর। দীপা যে এমন একটা মুহূর্তে পাল্টি খাবে এটা সে ভাবতেই পারেনি। প্রতিবেশী একজন মহিলা আরেকটা কাঁচি এনে দীপার লম্বা ঘন চুলগুলো কেটে দিল। এমনভাবে কাটল এরপর ন্যাড়া না হয়ে উপায় নেই। দীপা চিৎকার করে কাঁদলেও কোন লাভ হলো না। তার কথা শুনল না কেউ। তুহিন আর দীপা আজ সরকারি ঢোল হয়ে গেছে। যে যেভাবে পারছে পেটাচ্ছে।
কিছুক্ষণ পর একজন কালির হাড়ি এনে দুইটার মুখে ঘষে দিল। এতে দুজনেরই মুখ কালিতে ভরে গেল। রাত অনেক হয়েছে। এরপর সিদ্ধান্ত হলো দীপা আর তুহিন সারা রাত খুঁটির সাথেই বাঁধা থাকবে। তারপর কাল সকাল হলে পুলিশ ডাকা হবে। সবাই সেটাই করল। দীপা আর তুহিনকে ওভাবে ফেলে রেখে যার যার বাড়িতে চলে গেল। নীরার বাড়িতে এখন শুধুমাত্র সে আর তার বাবা মা। নীরার মা হাহুতাশ করতে থাকলো একের পর এক। তার চিন্তা, কি হবে তার মেয়ের ভবিষ্যৎ, কি হবে বাচ্চাটার উপায়। বাবা মাকে কাছে পেয়ে নীরাও ভেঙে পড়ল খুব। সে কাঁদতে লাগলো, হাহাকার করে। নীরার বাবাও এতক্ষণ শক্ত থাকলেও মেয়ের ভবিষ্যতের চিন্তা তারও হচ্ছে। তিনি চুপচাপ মাথায় হাত দিয়ে বসে আছেন। হয়তো মানুষটা কাঁদছেন। প্রেগন্যান্সির সময়ে কোনো প্রকার চাপ নেওয়া শরীরের পক্ষে ক্ষতিকর। আর নীরা আজ কয়েক ঘন্টা যাবৎ এত টেনশন নিয়েছে যা তার মোটেও উচিত হয়নি। সবাই চলে যাওয়ার পর নীরার শরীর মোটামুটি ঠিকই ছিল। কিন্তু তার ঠিক আধা ঘন্টা পর থেকে নীরার পেটে ব্যথা শুরু হলো। কিছু সময়ের মধ্যে নীরার ব্যথা তীব্র থেকে তীব্র হলো। নীরার বাবা মা তখন বুঝে গেলেন নীরার প্রসব ব্যথা শুরু হয়েছে। ওদের বাড়িটা তেমন শহরেও নয় আবার তেমন গ্রামের ভেতরেও নয়। কিন্তু এই রাত বিরাতে গাড়ি পাওয়া প্রায় অসম্ভব। এত রাতে নীরাকে তারা কিভাবে নিবে হসপিটালে? নীরার বাবা মা তখন দিশেহারা হয়ে পড়লেন কি করবেন ভেবে। নীরা প্রচণ্ড ব্যথায় কান্না করছে আর ছটফট করছে। আসলে প্রসব ব্যথা যে কতটা যন্ত্রণার এটা একজন মা ছাড়া কেউ বুঝবে না। আর এই সময়ে নীরার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল তার স্বামীকে। শুধু নীরা নয়, প্রতিটি মেয়েরই এই সময়ে সবচেয়ে প্রয়োজন তার স্বামীকে। অথচ জানোয়ারটা তখন বাইরে বৈদ্যুতিক খুঁটির সাথে ঝিমাচ্ছে। নীরার বাবা বাসা থেকে বেরিয়ে গেলেন গাড়ি পান কিনা দেখার জন্য। আর নীরার মা আবার গেলেন প্রতিবেশীদের দরজায়। নীরার ব্যথা উঠেছে শুনে কয়েকজন ছুটে এসেছেনও। কিন্তু তাদের করার মতো কিছুই নেই। সবাই এদিক ওদিক ছোটাছুটি করছে মেয়েটাকে কিভাবে হসপিটালে নেওয়া যায় দেখার জন্য। নীরার ডেলিভারির ডেট ছিল আরও কয়েকদিন পরে। এভাবে হঠাৎ করে ব্যথা উঠবে কেউ বুঝতে পারেনি। আর এমন একটা দিনে হবে এটা তো কারো কল্পনায়ও ছিল না। কিছুক্ষণ পর নীরার ব্লিডিং শুরু হয়। সবাই তখন আরও বেশি চিন্তিত হয়ে পড়ল। নীরার বাবা রাস্তার মাঝে ছোটাছুটি করতে শুরু করলেন আর একে ওকে কল করতে লাগলেন। কিন্তু এত রাতে তার চেনাজানা কাউকে পাওয়াও যাচ্ছে না। ঠিক এসবের মাঝেই নীরাদের বাড়িতে আসেন পাশের একজন বৃদ্ধ মহিলা। তিনি আগে ধাত্রী ছিলেন। তার জীবনে অনেক বাচ্চা ধরেছেন তিনি। তিনি এসে নীরাকে দেখলেন। তিনি বললেন, ভয়ের কিছুই নেই। এখনই বাচ্চা ডেলিভারি হবে। হসপিটালেও নেওয়ার দরকার নেই, বাসাতেই হবে। বৃদ্ধ মহিলার দারুণ অভিজ্ঞতার কারণে 1 ঘন্টার মধ্যেই নীরার নর্মাল ডেলিভারি সম্পন্ন হয়। তার একটা কন্যা সন্তান হয়েছে। আর নীরাও সুস্থ মোটামুটি। কিন্তু মেয়েটা কিছুতেই নিজেকে সামলাতে পারছে না। একে তো শরীরের অসম্ভব ব্যথা, তার উপর মনের ব্যথা। তবে শরীরের ব্যথা আপাতত অনুভব হচ্ছে না তার। মনের ব্যথায় ছিঁড়ে যাচ্ছে কলিজা। বাচ্চাটা কত অভাগা। এমন একটা দিনে দুনিয়ায় এলো যেদিন ওর জন্মদাতা পিতা পরকীয়া করে ধরা পড়েছে। আহারে জীবন, বাচ্চাটাকে দেখার পর থেকে নীরা আরও বেশি ভেঙে পড়েছে। বুকে হাত দিয়ে কেঁদে চলেছে সে। আর তার মাকে ডেকে বলছে, ও মা, কি হবে আমার মেয়েটার? মা, ওর বাপ কেন করলো এরকম? মা গো, আমি আর সহ্য করতে পারছি না মা। আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে মা। আমারে মেয়েটারে তুমি দেখো মা, আমি মরে যাব মা। নীরার এমন আর্তনাদ শুনে ঘরের প্রত্যেকটি মানুষ কেঁদেছে সেদিন। সবাই নীরাকে সান্ত্বনা দিয়েছে। সবাই দেখবে নীরার মেয়েকে। কিন্তু মন কি আর মানে? নীরা কিছুতেই শুনছে না। তার বুকের ভেতরে শুধু হাহাকার আর যন্ত্রণা। নীরা দীপাকে নিজের বোন ছাড়া ভাবেনি কখনো। আর তুহিন তো তুহিনই, তার স্বামী। নীরা ভেবে পাচ্ছে না ওর এত কাছের মানুষগুলো কিভাবে ঠকালো ওকে। সবাই যখন নীরাকে সান্ত্বনা দিচ্ছে তখন নীরা আরও কষ্ট নিয়ে চেঁচিয়ে বলছে, তোমরা বলো না কেন আমার সাথে এমন হলো? আমি তো কারো ক্ষতি করিনি কখনো। আমার বাচ্চাটা কি অপরাধ করেছে বলো না তোমরা? আমার কলিজা ছিঁড়ে যাচ্ছে যন্ত্রণায়। দেখো না, আমার মনে হচ্ছে আমার হৃৎপিণ্ডটাকে যেন কেটে ফেলছে। আমি আর বাঁচব না। আমার বাচ্চাকে তোমরা দেখো সবাই।
কিছুক্ষণ থেমে বুকের কাছটাই ডলতে ডলতে আবারও বলতে লাগল, ও আল্লাহ, আমি আর সহ্য করতে পারছি না আল্লাহ। এ কি যন্ত্রণা, বুকের মাঝে এত যন্ত্রণা কেন দিলে আল্লাহ? ও আমার স্বামী, আল্লাহ, আমি তো ওরে অনেক ভালোবাসি, ওর আমার বাচ্চা হয়েছে আজ, কিন্তু আল্লাহ ও কেন করল এরকম? ও আল্লাহ, আমি তো আর সহ্য করতে পারছি না, এত কষ্ট কেন দিলে? নীরার হাহাকার মেশানো আর্তনাদ চারিদিকের বাতাস ভারী করছে প্রতিনিয়ত। মেয়েটা কিছুতেই থামছে না, এমনিতেই শরীরের অবস্থা এই, তারপর যদি এমন কান্নাকাটি করে তাহলে ও তো আর অসুস্থ হয়ে পড়বে। সবাই নীরাকে থামানোর চেষ্টা করতে লাগল। মেয়ে হয়েছে এটা তুহিনও শুনেছে, আর নীরার কান্নার আওয়াজও পেয়েছে। এতক্ষণের এত অপমান, এত মার খাওয়ার পরও ও কাঁদেনি, বাটু শব্দ করেনি, কিন্তু মেয়ে হয়েছে শুনে সে কাঁদতে লাগল, আর নীরাকে ডাকতে লাগল, নীরা, আমারে মাফ করে দাও নীরা, আমি ভুল করে ফেলেছি, আমার মেয়েটারে একবার ছুতে দাও নীরা। ভেতর থেকে তুহিনের এমন শুনতে পেল নীরা। এতে নীরার মন বলার বদলে আরও ঘৃণা লাগল। নীরার বাবা এতক্ষণ মেয়ের কান্না দেখে ভেঙে পড়েছিলেন, তিনি মাথায় হাত দিয়ে বসেছিলেন। ঠিক সে সময় নীরা অন্য ঘরের ভেতর থেকে বলল, আব্বা, ওরে চুপ করতে বলো আব্বা, আমার আর আমার মেয়ের সাথে ওর কোন সম্পর্ক নেই আব্বা। নীরার বাবা উঠে তুহিনের কাছে গিয়ে আরও কয়েকটা চড়থাপ্পড় মারল। তুহিন তখন নীরার বাবার সামনে কেঁদে বলল, আব্বা, আমার মেয়ে হয়েছে আব্বা, আমি ভুল করছি, আমারে মাফ করে দেন আব্বা। নীরার বাবা আরও কয়েকটা মেরে তারপর প্রস্থান করলেন। সেই রাতটা গেল এভাবেই। পরদিন সকালবেলা তুহিন আর দীপা ওভাবেই খুঁটির সাথে বাঁধা রয়েছে। মানুষজন আসছে যাচ্ছে আর ঘৃণ্য দৃষ্টিতে দেখছে ওদেরকে, কেউ কেউ আবার ছবিও তুলছে। নির্লজ্জ দুইটা মাথা নিচু করে রয়েছে। ওরা এখন অপেক্ষা করছে কখন পুলিশ আসবে আর কখন এখান থেকে ছাড়া পাবে। শেষে সকাল 11টার দিকে ফয়সাল পুলিশ আনল। পুলিশ এসে পরকীয়ার অপরাধে দুটোকে এরেস্ট করল। এ সময় তুহিনের কিছু বন্ধুবান্ধবও ছিল সেখানে। তুহিন মুখে কালি ও চুল কাটা অবস্থায় দাঁত কেলিয়ে বলল, আসার সময় নতুন ভাবিকে নিয়ে আসব, সবাই বাসর সাজাতে লাগ, খুব তাড়াতাড়ি আসব। সবাই অবাক হল তুহিনের এমন লজ্জাহীনতায়। একটা মানুষ এতটা নিকৃষ্ট কিভাবে হয়, যেই মানুষ কাল রাতেও কেঁদেছে তার সন্তানকে দেখার জন্য, আর এখন কিনা একথা বলছে। তুহিনের এমন কথা শুনে ফয়সাল দৌড়ে গিয়ে তুহিনকে পুলিশের জিপ থেকে নামাল। এতে পুলিশ বাধা দিতে গিয়েও পারল না, কেননা তখন পুরো এলাকাবাসী ও আশেপাশের গ্রাম থেকেও মানুষ এসেছে, তারা সবাই এখানে উপস্থিত। তাদের এলাকায় এই প্রথম এমন কোন ঘটনা ঘটছে, সবাই আগ্রহ নিয়ে দেখতে এসেছে। পুলিশ যখন ফয়সালকে বাধা দিতে এসেছে তখন সবাই তেড়ে গিয়েছে পুলিশের দিকে। গন্ধলাইয়ের ভয় পুলিশ আর এগোয়নি ওদিকে। ফয়সাল সহ আরও অনেকে তুহিনকে আবারও ধোলাই করল। দীপা মেয়ে বলে বেঁচে গিয়েও পারল না। মহিলারা কয়েকজন এসে চুল ধরে নামালো ওর, ওকে কয়েকজন মিলে মারল খুব। শেষে আধমরা অবস্থায় পাঠালো পুলিশের সাথে। নীরা ঘরের জানালা দিয়ে দেখে গেল সবটা। শেষে ফেলল বিষাক্ত দীর্ঘশ্বাস। কেটেছে 5 দিন। এই কদিনে নীরা একটু সুস্থ হয়েছে শারীরিক দিক দিয়ে। তার মেয়েও সুস্থ। মেয়েটার নাম রাখা হয়েছে নাবিহা নাওয়াল। নাবিহা অর্থ পথপ্রদর্শক, আর নাওয়াল অর্থ আল্লাহর দেওয়া অনুগ্রহ বা বিশেষ পাওয়া। নীরা নিজের বর্তমান অবস্থার উপর ভিত্তি করে তার মেয়ের নাম রেখেছে। ভালোবাসার মানুষকে হারিয়ে নীরা সর্বশান্ত হয়েও আজ পরিপূর্ণ, কেননা তার একটা মেয়ে আছে। আর এই মেয়ে নিশ্চয়ই নীরার বেঁচে থাকার অবলম্বন। সম্ভবত নীরাকে বাঁচিয়ে রাখার জন্যই সৃষ্টিকর্তা তাকে নাবিহাকে দান করেছেন। সকাল 11টা বাজে। নীরা জানালার কাছে বসে আছে তার মেয়েকে নিয়ে। সে এখনও তুহিনের বাড়িতেই আছে, আর তুহিন জেলে। দীপাকে সেদিনই ছেড়ে দেওয়া হয়েছে, কেননা এই দেশে পরকীয়ার জন্য নারীর কোন শাস্তি নেই, এটা অপরাধ হিসেবেও গণ্য করা হয় না। দীপা ছাড়া পাওয়ার পরও এলাকায় আসতে পারেনি, পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, কেননা সম্পূর্ণ গ্রামশুদ্ধ মানুষ ওর উপর ক্ষিপ্ত। আর যেহেতু ওর কোন শাস্তি হয়নি, দেখা গেল গ্রামে আসলেই ওর ভবলীলা সাঙ্গ করে দিল জনগণ। নীরা এই কয়দিন ঠিক মতো খায় না, ঘুমায় না, কিছুই সে ঠিকঠাক করতে পারছে না।
শারীরিক অবস্থা ভালো হলেও সে মানসিকভাবে বিপর্যস্ত। ভেঙেচুরে শেষ হয়ে গিয়েছে সে। অমানুষ জানোয়ার দুইটা শেষ করে দিয়েছে নীরা ও তার মেয়ের জীবন। মেয়েটার দিকে তাকালেই নীরার বুক ফেটে কান্না আসে। ডাক্তার যখন বলল তাদের মেয়ে হবে, তুহিন সে কি খুশি, মেয়ের নাম ঠিক করে রেখেছিল সে। তারপর মেয়েকে নিয়ে কত শত স্বপ্নের কথা বলতো তুহিন। আর আজ কোথায় গেল সেসব হতভাগা, কপাল পোড়া, অমানুষটা মেয়ের মুখটাই দেখতে পেল না। সেদিন রাতে তুহিন যখন কাঁদছিল নীরা ভেবেছিল তুহিন হয়তো অনুতপ্ত। সে হয়তো তার ভুল বুঝতে পেরেছে। তুহিন হয়তো নিজেকে শুধরে নেবে। কিন্তু সকাল হতে না হতেই নীরার ভাবনায় এক কলসি পানি ঢেলে দিল তুহিন। কত বড় নির্লজ্জ! এই কদিন নীরার চোখ দিয়ে শুধু অঝরে পানি পড়েই যাচ্ছে। কি নিদারুণ নিষ্ঠুর ভাগ্য তার! নীরা এসবই ভাবছিল আনমনে। মায়ের ডাকে তার সম্বিত ফিরল। নীরা, খাবি না? মায়ের কথাতে খুব একটা ভাবাবেগ দেখা গেল না নীরার মাঝে। সে স্থির হয়ে বসে রইল মেয়ের দিকে তাকিয়ে। মেয়ের অবস্থা দেখে নীরার মা দীর্ঘশ্বাস ছাড়লেন। কি করবেন তিনি? সারাদিন নীরাকে কত শত কথা বলেন তিনি। ভুলিয়ে রাখার চেষ্টা করেন এসব। শুধু নীরার মা নয়, আশেপাশের প্রতিবেশীরাও আসে নীরাকে সময় দেওয়ার জন্য। কিন্তু নীরা কারো সাথেই তেমন কথা বলে না। আসলে এই মুহূর্তে তার কথা বলার মানসিকতাও নেই। নীরার বাবা মা চেয়েছিলেন নীরাকে নিজেদের বাড়িতে নিয়ে যাবেন। কিন্তু নীরা যায়নি। এটা তার সংসার। স্বামী নেই তো কি হয়েছে তার, আর তার মেয়ের ছোট্ট সংসার হবে। এসব বলে নীরা আর গেল না। খেতে ইচ্ছে করছে না মা। নীরার মা নীরার পাশে বসলেন। তিনি সস্নেহে নীরার মাথায় হাত বোলালেন। তুই না খেলে তোর মেয়েও তো খেতে পাবে না। মেয়ের কথাটা ভেবে তো তোকে খেতে হবে। নীরা এবারেও নিরুত্তর রইল। তাদের মা মেয়ের কথোপকথনের মধ্যেই দরজায় টোকা পড়ল। দরজার বাহিরে থেকে ভেতরে আসার অনুমতি চাইল ফয়সাল। নীরা ও তার মা মাথায় কাপড় দিয়ে সুন্দর হয়ে ঠিকঠাক হয়ে বসল। ফয়সাল ভেতরে এলো গুমট মুখ করে। নীরার মা একটা টুল এনে ফয়সালকে বসতে দিলেন। ফয়সাল বসে গম্ভীর স্বরে বলল, আন্টি, একটা খারাপ খবর আছে। নীরার বুকের মাঝে ধক করে উঠল। কি খারাপ খবর আছে? আর কি খারাপ হবে তার জীবনে? নীরার মা ভয়ার্ত চোখে তাকালেন ফয়সালের দিকে। কি খারাপ খবর বাবা? ফয়সাল কিছুক্ষণ গাইগুই করে বলল, তুহিনকে ছেড়ে দিয়েছে পুলিশ। ফয়সাল যা ভেবেছিল সেটাই হয়েছে। বাংলাদেশে পরকীয়ার শাস্তি হিসেবে নারীর কোনো শাস্তিই নাই। আর পুরুষের শাস্তি 5 বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড। কিন্তু আমাদের দেশে এতটাই বিচারের অভাব যে তুহিন জেলে যাওয়ার 5 দিনের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। নীরা তাকালো ফয়সালের দিকে। এই খবরে জানি খারাপই লাগলো। রাগ হলো। তাকে এভাবে ঠেকানো শাস্তি কেন হলো না? বিনা দোষে সেই শুধু কষ্ট পাবে কেন? আর যারা দোষ করল, অন্যায় করল, তারা এভাবে ছাড়া পেয়ে যাবে? নীরার মা বললেন, এরকম হলো কেন বাবা? আমার মেয়েটাকে এভাবে কষ্ট দিয়ে ওরা দুজনই পার পেয়ে যাবে? এই কেমন সিস্টেম এদেশের? ফয়সাল লম্বাশ্বাস ছেড়ে বলল, সবই টাকার খেলা আন্টি। আপনারা তো জানেনই তুহিনের ফ্যামিলির অবস্থা ভালো। ওর বাবা মা এসে ওকে ছাড়িয়েছে। পুলিশকে ঘুষ দিয়ে ও ছাড়া পেয়েছে। আর ওর অপরাধের জন্য 20,000 টাকা জরিমানা করা হয়েছে। থানা থেকে হয়তো বিকেলেই কল আসবে আপনাদের কাছে। নীরা নির্বাক পুরো। তার বিশ্বাস, ভালোবাসার মূল্য মাত্র 20,000 টাকা। নীরার মাও হতবাক। এটা কেমন নিয়ম? তিনি অস্ফুটে স্বরে বললেন, কি বলছো এসব? 20,000 টাকা? জি আন্টি, 20,000 টাকা জরিমানা করেছে কোর্ট। আপনারা তো এসব বিষয় তেমন বোঝেন না, তাই আমি সব খবরাখবর রেখেছিলাম। নীরার মা কিছু বলার ভাষা খুঁজে পেলেন না আর। তিনি মাথা নিচু করে বসে রইলেন। নীরা জানালার দিকে মুখ দিয়ে শূন্যে তাকিয়ে রইল। ফয়সাল কিছুক্ষণ চুপচাপ থাকার পর বলল, নীরা, তোমার সাথে একটু কথা ছিল। নীরা ফিরে তাকালো ফয়সালের দিকে। শান্ত স্বরে বলল, হ্যাঁ বলুন। আসলে নীরা, এখন তুমি কি চাও? তোমাদের তো এখনো ডিভোর্স হয়নি। তুহিন হয়তো আবারও ফিরে আসবে। যদি বলো তো আমি উকিলের সাথে কথা বলবো। ডিভোর্স হলে তোমার ও বেবির ভরণপোষণের খরচ দিতে হবে তুহিনকে। ডিভোর্সের কথা শুনে নীরার ভেতরটা দুমড়ে মুচড়ে গেল।
অথচ তুহিনের ওয়াদা ছিল মৃত্যুর আগ পর্যন্ত আগলে রাখবে নীরাকে। নীরা ভেতরে ভেঙে পড়লেও বাহিরে শক্ত থাকল। কণ্ঠ শক্ত করে বলল, আমি ডিভোর্স চাই ফয়সাল ভাই। আর পারলে তুহিনের নামে এমন কোন কেস দিন যাতে ওর ফাঁসি হয়। ফয়সাল বলল, নীরা তুমি একটু ভেবে বলো। তোমাকে সময় দিলাম। আঙ্কেল আছে, আন্টি আছে, তাদের সাথে আলোচনা করে তারপর বলো। নীরা দৃঢ় কণ্ঠে বলল, আমার বাবা মায়ের কথাও এটাই। আপনি উকিলের সাথে কথা বলুন। আরও কিছু কথা বলে ফয়সাল চলে গেল। নীরার মাও আঁচলে মুখ বুজে চলে গেলেন রান্নাঘরে। নীরা মেয়ের দিকে তাকিয়ে কেঁদে ফেলল আবার। কাঁদতে কাঁদতে বলল, তোর বাবা এমন কেন করলো বলতো? কি কারণে আমাদের সাথে এমন হলো মা? অথচ আমাদের কোন দোষ ছিল না। কষ্ট পাস না মা। আমিই তোর মা হব, আমিই তোর বাবা হব। তোর খুশিতে আবার হাসব আমি। মাঝখানে কেটেছে আরও কয়েকদিন। তুহিন আর নীরার ডিভোর্স প্রসেস শুরু হয়েছে। সেদিন বিকেলের কথা। নীরা বাড়ির বাইরে একটু হাঁটাহাঁটি করছে। সারাদিন শুয়ে বসে থাকলে তো আর হবে না। নীরা হাঁটার মাঝখানে লক্ষ্য করল দূর থেকে তুহিনের মতোকে যেন আসছে। তার সাথে একটা মেয়ে। নীরা একটু ভালো করে লক্ষ্য করল। দেখল তুহিনের পাশের মেয়েটা দীপা। এই মুহূর্তে এখানে নীরা ওদেরকে কখনোই আশা করেনি। ও দ্রুত বাড়ির ভেতরে ঢুকে গেল। নীরার ভয় এখন তার সন্তানকে নিয়ে। তুহিন আবার ওর মেয়েকে নিতে আসেনি তো কি চাই তুহিন এখানে? আর সাথে দীপাই বা কেন কেন এসেছে ওরা? ততক্ষণে তুহিন আর দীপা চলে এসেছে নীরাদের বাড়ির সামনে। দুই নির্লজ্জকে আসতে দেখে আশেপাশের সবাই রাস্তায় জড়ো হলো। তুহিন ওদের মাঝে এসেই জোরে চেঁচিয়ে সবাইকে বলতে লাগল, আমি আমার প্রথম বউকে ডিভোর্স দিয়েছি। দীপা আমার দ্বিতীয় বউ। আইনত ও ধর্মীয় দুইভাবেই। তুহিনের কথা শুনে সবাই যেন আকাশ থেকে ধপ করে নিচে পড়ল। কেউ কিছু বলার আগে তুহিন আবারও বলল, আমার বা আমার স্ত্রীর উপরে যদি কেউ খারাপ একটা সিঙ্গেল শব্দ ব্যবহার করে আমি তার নামে মামলা করব। আর হ্যাঁ, আমার মামা যেমন ওসি সবার মামা কিন্তু ওরকম ওসি নয়। তুহিনের কথাগুলো নীরার হৃৎপিণ্ডে ছুরির মতো আঘাত করল। নীরা বিশ্বাস করতে পারছে না এসব। তুহিন দীপাকে বিয়ে করেছে, এটা আদৌ সম্ভব? তো যেই দীপা ভরা মজলিসে তাদের দুজনের দোষের ভার তুহিনের উপর চাপিয়ে দিল। সেই দীপাকে বিয়ে করেছে আর যে নীরার সাথে এত বছর সংসার করল। সেই নীরা কিছুই না। অবশ্য নীরা যদি কিছু হতোই তাহলে তো আর তুহিন অন্য কারো কাছে যেত না। নীরা ঘরের দোরে দাঁড়িয়ে সবটা শুনল। সবটা দেখল নিজ চোখে। তার চোখ দিয়ে পানি ঝরছে অঝোর ধারায়। মানুষ এতটা নির্লজ্জ বেঈমান হয় কিভাবে পারে এরা? তুহিন তখনও গোলগোল করে বলে যাচ্ছে, আজ থেকে এই বাড়িতে আমি আর আমার স্ত্রী দীপা থাকব। যেহেতু আমার ডিভোর্স হয়ে গেছে তাই আমার প্রথম বউয়ের উচিত এই বাড়ি ত্যাগ করা। আর তাছাড়াও এই বাড়িটা আমারই। নীরা সবাইকে ছাপিয়ে দেখল তুহিনের মুখটা। নীরার ঘৃণা লাগছে। চোখের পানি মুছে নিল নীরা। অনেক তো হলো, আর কাঁদা যাবে না। কি লাভ কেঁদে? এমনিতেই তো সে কখনোই তুহিনকে আর মেনে নিত না। তাতে যা হয়েছে ভালোই হয়েছে। নীরাও দেখবে তুহিন আর দীপা কতটা ভালো থাকে। না না, সে কিছুই করবে না। নিয়তির বিচার বলেও তো একটা কথা আছে। জনগণ তো বিচার করলই। এইবার না হয় সৃষ্টিকর্তার বিচারের অপেক্ষা করবে সে। নীরা দেখে নেবে নীরার মতো তুহিনকে কে ভালোবাসতে পারে। আর দীপার মতো চরিত্রহীনাই বা কিভাবে এক পুরুষে আসক্ত হয়ে থাকতে পারে। নীরা সবকিছু দেখবে। তুহিনের দিকে তাকিয়ে নীরা ভাবছিল এসব। সে সময় তুহিনও তাকালো নীরার দিকে। নীরার বমি পেল। এত জঘন্য কারো দৃষ্টি হয় তা তুহিনের এই তাকানো না দেখলে বুঝতে পারত না নীরা। তুহিনকে তাকাতে দেখে নীরা খানিকটা থুতু ফেলল সামনে। সে এটা বোঝালো যে থুতুটা সে তুহিনের মুখে মেরেছে। থুতু মেরাই নীরা ঘরের ভেতর চলে গেল। তুহিন চোখ সরিয়ে নিয়ে বলল, আমার কথা আমি বলে দিলাম, বাকিটা আপনাদের ইচ্ছে। আর হ্যাঁ, ঘটনার সময় যেহেতু আপনারা ছিলেন তাই বলছি আমার বাড়ি খালি করে দেওয়ার দায়িত্ব আপনাদের। এই বাড়িতে কে আছে কেন আছে আমি দেখব না। আধা ঘন্টার ভেতরে আমার বাড়ি খালি চাই। আমার বউ জার্নি করে এসেছে, রেস্ট করবে এখন। তুহিনের এসব থার্ড ক্লাস কথা শুনেও সবাই চুপ করে থাকল। সবাই বুঝে গেছে এই দুইটার জীবনে লজ্জা হবে না।
আর তাছাড়া সেধে সেধে কেই বা অন্যের জন্য মামলা খাবে, কেই বা চাইবে এটা। তুহিনের কথা শুনে অধিকাংশ মানুষই নিজেদের বাড়িতে চলে গেল। আর যারা ছিল তারা সবাই মিলে নীরাদের কাছে গেল। ফয়সালও ছিল তার মাঝে। ফয়সাল গিয়ে নীরাকে ডাকল। নীরা তখন সবকিছু গুছিয়ে নিচ্ছে। এই সংসারে তার যা যা আছে সবকিছু নীরা নিয়ে যাবে, সেসবই গোছাচ্ছিল সে। ফয়সালের ডাকে সে হাতের কাজ রেখে ফয়সালের কাছে গেল। ফয়সাল খাটে উপর বসা ছিল। নীরাকে আসতে দেখে সে উঠে দাঁড়াল। বলল, সবই তো শুনলে। আমি জানি তোমার মনের অবস্থা এখন কেমন, কিন্তু নীরা তোমাকে এখন শক্ত হতে হবে। নিজেকে প্রমাণ করতে হবে। তুহিনকে বোঝাতে হবে ও তোমাকে হারিয়ে কতটা ভুল করেছে। ও বলেছে আধা ঘন্টার ভেতরে বাড়ি খালি করতে। মানে বুঝেছ তো? নীরা সবটা শুনে দীর্ঘশ্বাস ছাড়ল। আর এক ফোঁটাও কাঁদল না সে। বলল, শুনেছি ভাইয়া। আমি অলরেডি সবকিছু গোছাতে শুরু করেছি। আম্মু আছে, আব্বু আসছে। আপনি পারলে একটা ট্রাকের ব্যবস্থা করুন। আধা ঘন্টার ভেতরেই আমি চলে যাব। ফয়সাল তাকালো নীরার মায়াবী মুখটার দিকে। ইসস, কি মায়া, কি মায়া, অথচ ওই অমানুষটা। ফয়সাল চোখ সরিয়ে নিল নীরার থেকে। বলল, আচ্ছা আমি যাচ্ছি। সাবধানে থেকো নীরা, এখান থেকে চলে যাবে যেহেতু আর তো দেখা হবে না কখনো। নীরা মলিন হাসল। এই ক্ষণস্থায়ী দুনিয়ায় কে কখন কোথায় থাকে বলা যায়, কখন কার কি হয়ে যায় সেটাও বলা দেয়। নীরা বলল, দোয়া করবেন আমার আর আমার মেয়ের জন্য। আপনি আমাদের পাশে থেকেছিলেন বলেই হয়তো সবকিছু এমন ঝামেলা ছাড়াই মিটে গেল। সবকিছুর জন্য ধন্যবাদ আপনাকে। ফয়সাল হেসে বলল, আমার বোনটাও যদি এমন বিপদে পড়তো আমি কি ঘরে বসে থাকতে পারতাম? তুমি আমার ছোট বোনের মতো নীরা। বোনের বিপদে ভাই কখনো বসে থাকে না। নীরা ভাষা হারিয়ে ফেলেছে। এই ঋণ কিভাবে সে শোধ করবে জানে না। ফয়সাল কিছুক্ষণ পর আবার বলল, আচ্ছা একটু সুস্থ হয়ে নাও। তোমাকে লিচু টিউশনির ব্যবস্থা করে দেব। আমি আসছি। নীরা মাথা নাড়িয়ে সায় জানাল। ফয়সাল চলে যেতেই তার চোখে আবারও পানি জমল। মেয়েটা চাইছে না কাঁদতে, কিন্তু পারছে না। তার সাজানো গোছানো সংসার এক নিমিষেই ভেঙেচুরে ছারখার হয়ে গেল। এই ঘরের প্রতিটি জিনিস সে ভীষণ যত্ন করে সাজিয়েছে, আর আজ কিনা সেসব ছেড়ে চিরতরে চলে যেতে হচ্ছে। অথচ এই কথা ছিল না তাদের। নীরার মাও কাঁদছেন। তুহিন একদিন নীরাকে ভালোবেসে তাদের কাছ থেকে নীরাকে ভিক্ষা করে এনেছিল, আর আজ তার মেয়েটাকে কতটা কষ্ট দিয়ে তাড়িয়ে দিচ্ছে জানোয়ারটা। নীরা, নীরার বাবা মা ও আশেপাশের কয়েকজন প্রতিবেশী মিলে নীরার সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে। বড় একটা ট্রাক এসেছে নীরাদের বাড়ির সামনে। সবকিছু ট্রাকে ওঠানোর পর দেখা গেল তুহিনের ঘরে আর কিছুই নেই। কেননা নীরার সংসারে যাবতীয় সবকিছুই ওর বাবা মা ওকে দিয়েছে। খাট থেকে শুরু করে বাথরুমের বদনাটা পর্যন্ত ওর বাবা মা ওকে দিয়েছিল, শুধুমাত্র নীরা ভালো থাকবে তাই। কিন্তু এত সবের মাঝেও নীরার কপালে সুখ জুটল না। সবকিছু নিয়ে ট্রাক রওনা হয়ে গেল। এখন বাড়িতে শুধু নীরার বাবা মা আর নীরা আর বাচ্চাটা। নীরার মায়ের কোলে ছোট্ট পুতুলটা। আশেপাশের লোকজন সবাই উৎসুক হয়ে দেখছে নীরার বাড়ি ছাড়া। কারো চোখে পানি আসছে, কেউ আবার আঁচলে মুখ লুকাচ্ছে। সবার মুখেই একটা কথা, এত ভালো মেয়েটারে কিভাবে ঠকালো জানোয়ার দুইটা। যাওয়ার সময় নীরা এত মানুষ দেখেও ঠিক থাকতে পারল না, কাঁদতে কাঁদতে প্রায় অজ্ঞান হওয়ার অবস্থা তার। নীরার বাবা সামলাচ্ছেন নীরাকে, কিন্তু লাভ হচ্ছে না। নীরার সে কি কান্না, তার কান্না দেখে চারিদিকে আরও কান্নার রোল পড়ে গেল। সবাই অভিশাপ দিতে থাকল দীপা তুহিনকে। কেউ এসে নীরাকে সান্ত্বনা দিতে লাগল। মোটামুটি সেখানে সবাইই নীরার পক্ষে, নীরার পাশে। কেউ হয়তো অর্থ দিয়ে সাহায্য করেনি, কিন্তু নীরাকে সবাই মন থেকে দোয়া করেছে সেদিন। একটা নির্দোষ মেয়ের জীবন এভাবে নষ্ট হলো, সাথে একটা নিষ্পাপ ফুলের মতো বাচ্চা ও বাবা হারা হলো। এই অনাচার দেখে কেই বা সহ্য করতে পারবে? নীরারা বাড়ির সীমানা থেকে বাহিরে পা বাড়াতেই তুহিন দীপার হাত ধরে ভেতরে ঢুকল। এটা যেন নীরার কাটা গায়ে আরও বেশি নুনের ছিটা দিল। এটা আর সহ্যই করতে পারল না মেয়েটা। সে তখন করে বসল আরেক দুঃসাহসিক কাজ। নীরার বাবা নীরার হাত ধরা ছিল।
নীরা হঠাৎ করেই হাতটা ছাড়িয়ে দিয়ে ঘুরে গেল তুহিনদের সামনে। পথ আটকালো ওদের। তুহিন আর দীপা কিছু বুঝে ওঠার আগেই নীরা ঠাস করে একটা চড় মারল দীপার গালে। এতে হকচকিয়ে উঠল সবাই। এমন একটা মুহূর্তে কেউই আশা করেনি নীরার এই কাজ। দীপা পুরো তাজ্জব বনে গেল। তার হাত আপনা আপনি উঠে গেল গালে। নীর চড়টা অনেক জোরেই মেরেছে। দীপার অবস্থা দেখে তুহিন কিছু একটা বলতে গেল নীরাকে, কিন্তু কথা মুখ দিয়ে উচ্চারণ করার আগেই নীরা নিজের সর্বশক্তি দিয়ে চড় মারল তুহিনকে। শুয়োরের বাচ্চা, আমি তোকে অভিশাপ দিলাম, তুই কোনোদিনও ভালো থাকবি না, আমার এক এক ফোঁটা চোখের পানির হিসাব তোদের দিতে হবে। কেটেছে আরও কিছুদিন। নীরা এখন তার বাবার বাড়িতে থাকে। সব দিক থেকে নীরা ভালো থাকলেও মানসিকভাবে ভেঙে পড়েছে সে। সারাদিন মেয়েটাকে নিয়ে চুপচাপ বসে থাকে। মনে তার একটাই আফসোস, তুহিনের তো এমন কথা ছিল না। তুহিনের কথা ছিল সে নীরাকে সারা জীবন আগলে রাখবে, ভালোবাসবে। তুহিনের সাথে তো প্রথমে নীরা কোন সম্পর্কেই জোড়াতে চায়নি। তুহিন নীরার পেছনে ঘুরেছে কয়েক মাস। এরপর আস্তে ধীরে নীরাও দুর্বল হতে থাকে। তারপর দুজনের মাঝে প্রেম হয়। আর শেষে বিয়ে। নীরা তো ছিল তুহিনের শখের নারী। তুহিন খুব যত্নে রাখত নীরাকে। তবে কেন এমন হলো তার সাথে, তুহিন কেন করল এরকম? তবে কি তুহিন কখনো ভালোই বাসেনি নীরাকে? বাসেনি। না, বাসেনি। বাসলে কি আর সে দীপার কাছে যেতে পারত না তো? যে ভালোবাসে সে শত কষ্ট, শত অবহেলা, শত সমস্যার মধ্যেও ভালোবাসে। ভালোবেসে যায়। আর সেখানে নীরা আর তুহিনের তো ছিল সুখের সংসার, সোনার সংসার। তবুও তুহিনের অন্য নারীর প্রয়োজন হলো নীরার মাথাতে কিছুই আসে না। চারিদিকে তার প্রশ্নের ছড়াছড়ি, তবে উত্তর আর মেলে না। তুহিন তো না হয় পরের ছেলে ছিল, কিন্তু দীপা তো ছিল নীরার জীবনের একাংশ। সম্ভবত 15 বছরের বন্ধুত্ব ছিল তাদের। নীরা আর দীপার বন্ধুত্ব নিয়ে স্কুল কলেজে কত চর্চা হতো, সবাই বলতো ওদের দুজনের বন্ধুত্বের মতো এমন গভীর বন্ধুত্ব নাকি এখানকার সমাজে দেখাই যায় না। এই কথা শুনে দীপা আর নীরা হাসত শুধু। দুজনেই বলতো ওদের বন্ধুত্ব থাকবে সারা জীবন। দুজনে ওয়াদা ছিল, নীরার যদি মেয়ে হয় তাহলে দীপার ছেলের সাথে বিয়ে দেবে, আর নীরার যদি ছেলে হয় তাহলে দীপার মেয়ের সাথে বিয়ে দিবে। বা ওদের দুজনের কোনজনের যদি দেবর ভাসুর থাকে তাহলে আরেকজন তার সাথে বিয়ে করবে, তাহলে ওদের সম্পর্ক আরও গভীর হবে। দূরত্ব সৃষ্টি হবে না কখনো। মোটামুটি ওরা ওদের বন্ধুত্বে কখনো দাগও লাগতে দিবে না। কত ক্লাসমেটরা নীরা আর দীপার সম্পর্ক ভাঙতে চেয়েছে হিংসায়, কিন্তু ওরা দুজনেই ছিল এই ব্যাপারে সচেতন। ওদের কখনো সামান্য ঝগড়াটুকু হয়নি। আর সেই দীপা আজ এত বড় বিশ্বাসঘাতকতা করল। কোথা থেকে কি হয়ে গেল নীরার মাথায় কিচ্ছু আসে না। নীরার শুধু অন্তর পড়ে। বুকের ভেতরে যন্ত্রণা হয় অনেক। কাঁদতে কাঁদতে চোখ ফুলে যায়। কখনো মাইগ্রেন চাপ দেয়। মেয়েটা ভালো নেই মানসিকভাবে। আজ কতগুলো দিন হাসে না সে। মেয়েটা তার পুতুলের মতো, অথচ মেয়েটার দিকেও একটু নজর দেয় না, দিতে পারে না। নীরা সারাদিন থাকে তার ভাবনার জগতে। হিসেব মেলাতে চেষ্টা করে, তবুও সে কিছুই পায় না। তবে নীরা এখন আর তার বাবা মায়ের সামনে কাঁদে না। মানুষ দুজন নীরার চিন্তায় ভেঙে পড়েছেন। নীরাদের মধ্যবিত্ত সংসার, কিন্তু নীরার বাবা নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছেন নীরা ও তার মেয়েকে ভালো রাখার। নীরার মাও সারাটা দিন রাত খেটে চলেছেন নীরার পেছনে, এই জন্য যে নীরা যদি ফের আগের মতো একটু হাসে, কথা বলে। কিন্তু না, নীরা তাদের সামনে না কাঁদলেও কথাও বলে না আগের মতো। সারাক্ষণ ঝিম মেরে বসে থাকে। নীরা সব বোঝে, জানে, তবুও তার ইচ্ছে করে না। যদি মেয়েটা না হতো তবে হয়তো নীরা এতদিনে মারা যেত। এতদিনে কত শতবার আত্মহত্যার কথা ভেবেছে সে, কিন্তু মেয়েটা আর বাবা মায়ের কথা ভেবে এগোয়নি আর। না হলে এমন বিশ্বাসঘাতকতা নেওয়া যায়, নিতে পারে কেউ, তাও যদি অমানুষগুলোর একটু শাস্তি হতো। নীরাদের বাড়িটা রাস্তার পাশেই। বাড়ির উঠোনে বসলে দেখা যায় রাস্তা দিয়ে কারা আসছে যাচ্ছে। নীরা বাড়ি আসার 15 দিন পরের কথা। বিকেলে মেয়েকে কোলে নিয়ে নীরা বসে আছে বাড়ির উঠোনে। মেয়েটা হয়েছেও ফুটফুটে সুন্দর, একদম ওর বাবার মতো। সে যাই হোক, নীরা বসেছিল আনমনে। হঠাৎ তার চোখ যায় রাস্তায়।
চোখের সামনে দুটো হাস্যোজ্জ্বল মুখ দেখে চোখ দুটো স্থির হয়ে যায় নীরার। মনে প্রশ্ন আসে, বিশ্বাসঘাতকেরা তবে এভাবে ভালো থাকে আর যারা নির্দোষ তার মতো তারা এভাবে কষ্ট পায়? তুহিন আর দীপা ম্যাচিং পাঞ্জাবি ও শাড়ি পরা, নীল রঙের। তুহিনের আবার নীল রং ভীষণ পছন্দের। তারা দুজন দুজনের হাত ধরে কথা বলতে বলতে যাচ্ছে। মুখ থেকে যেন হাসি সরছেই না দীপার। নীরা একদৃষ্টিতে দেখে সেদিকে। বুকের ভেতরে কেমন ব্যথা হচ্ছে না নীরা অনুভব করল তার হৃৎপিণ্ডটার উপরকে যেন পাথর চেপে দিয়েছে। না হলে শ্বাস নিতে কষ্ট হবে কেন, বুকের ভেতরেটাও তো কেমন ভারী ভারী লাগছে। নীরার চোখে তুহিন ও দীপাকে ভালোই লাগছে। নীরার মনে হচ্ছে তুহিনের পাশে সে নয় দীপাকেই মানায়। হয়তো সৃষ্টিকর্তা এজন্যই নীরাকে সরিয়ে দিয়েছে তুহিনের কাছ থেকে। নীরা ওদের দিক থেকে দৃষ্টি সরায় না, চেয়ে থাকে। ওর চোখ দিয়ে অশ্রু ঝরছে, তবুও সে চেয়েই থাকে, যেন সে কত সুন্দর দৃশ্য দেখছে সে। আস্তে আস্তে তুহিন আর দীপা কথা বলতে বলতে নীরাদের বাড়ির কাছে চলে এসেছে। তুহিন এতক্ষণ না তাকালেও সে বাড়ির সামনে এসেই নীরার দিকে তাকায়। তাকায় নীরার কোলে থাকা বাচ্চাটার দিকে। তুহিন বাবুর দিকে তাকাতেই নীরা আঁচল দিয়ে বাবুর মুখটা ঢেকে দেয়। এমনিতেও অত দূর থেকে বাচ্চার মুখ দেখা সম্ভব নয়, তবুও নীরা চাই না তুহিনের দৃষ্টি তার মেয়ের উপরে পড়ুক। নীরার এমন কাজে হয়তো তুহিন অপমানিত হল। সে দীপার হাতটা আরো শক্ত করে ধরল, দীপার কানের কাছের চুলগুলো সরিয়ে দিতে থাকল। নীরা চোখ সরিয়ে নিল, সে দেখবে না আর। পরপুরুষকে কেন সে দেখবে? নীরা আর ভুলেও তাকায় না ওদের দিকে। নীরা এইবার ভালোই বুঝতে পেরেছে শয়তান দুটো ওকে দেখাতেই এদিকে এসেছে আর এসব নষ্টামি করছে। নীরার আর পাত্তা না পেয়ে তুহিনরা চলে গেল। ওরা যাওয়ার পর নীরা রাস্তার দিকে তাকিয়ে অশ্রু বিসর্জন দিতে থাকল। এভাবেই কাটতে লাগলো সময়। তুহিন আর দীপা প্রায় বিকেলেই আসে নীরাদের বাড়ির সামনে। এসে ঢংটং করে আবার চলে যায়। নীরা কোনোদিন দেখে কোনোদিন দেখে না, দেখলেও আর প্রথম দিনের মতো পাত্তা দেয় না। মাসখানেক পরের কথা, নীরাদের বাড়িতে ফয়সাল আসে। নীরা তখন মেয়েকে নিয়ে বসে আছে। ফয়সাল এসে কিছুক্ষণ কুশল বিনিময় করার পর বলল, তোমাকে কিছু টিউশনির কথা বলেছিলাম মনে আছে? আমার হাতে কিছু প্রাইমারি স্টুডেন্ট আছে, শরীর ঠিক আছে, পড়াতে পারবে? নীরা তৎক্ষণাৎ উত্তর না দিলেও ওর মা এসে উত্তর দেয়, হ্যাঁ বাবা, ওর শরীর এখন ভালোই, ও পড়াতে পারবে, তুমি বাচ্চাগুলোকে নিয়ে এসো। নীরা মায়ের উত্তরে খুব একটা সন্তুষ্ট হল না। সে চেয়েছিল আরও কিছুদিন সময় নেওয়ার। সে তো এখনও ঠিক হতে পারেনি, তার মধ্যে যদি আবার এসব করতে যায়। সে বলল, মা আরও কিছুদিন যেত, তারপর না হয়। নীরার মা ফয়সালের সামনেই বললেন, আর কিসের সময় নিবি তুই? সারাদিন কান্নাকাটি করিস, মন খারাপ করে থাকিস। বাচ্চাগুলোকে পড়ালে তোর সময়ও কাটবে, মনও ভালো থাকবে। নীরার মায়ের কথাতে সহমত পোষণ করল ফয়সাল। মা ও ফয়সাল এই দুজনের কথা আর ফেলতে পারেনি নীরা। সে রাজি হয় পড়ানোর জন্য। কথাবার্তা শেষ হলে ফয়সাল যাওয়ার আগে নীরা গাইগুই করতে থাকে কিছু একটা বলার জন্য। সে জানতে চায় তুহিন ও দীপা কি সত্যিই ভালো আছে, তাকে কাঁদিয়ে ওদের কি একটুও ক্ষতি হয়নি। নীরার অস্থিরতা ধরতে পারল ফয়সাল। সে বুঝল নীরা কিছু বলতে চায়, তাই সে বলল, নীরা কিছু বলতে চাইলে নির্দ্বিধায় বলতে পারো। নীরার কেমন যেন লাগে তুহিনদের কথা জিজ্ঞেস করতে, তবুও সে কেমন ধরা গলায় বলল, তুহিনরা। নীরার সম্পূর্ণ কথা বলতে হলো না, ফয়সাল বুঝে নিল নীরা কি জানতে চাই। তাই সে নীরার সম্পূর্ণ কথা না শুনেই বলল, তুমি চিন্তা করো না নীরা, তোমার কান্না বিফলে যায়নি। আগুন লেগে গেছে অলরেডি। তুহিন খুব সকালে অফিসে যায়। নীরা যখন তুহিনের সংসারে ছিল কখনো তুহিনের না খেয়ে অফিসে যেতে হয়নি। কিন্তু দীপাকে বিয়ে করার পর থেকে সকালবেলা কখনো কপালে খাবার জোটেনি তুহিনের। প্রায় 5 মাস হতে চলল বিয়ের, আর কতদিন সহ্য করা যায়? সকালবেলা তুহিন যখন অফিসে যায় দীপা ওঠেও না, শুয়েই থাকে বিছানায়। অথচ নীরা তুহিনের কত খেয়াল রাখত, খাবার দাবার রেডি করে দিয়ে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসত। আজকাল নীরাকে ভীষণ মনে পড়ে তুহিনের। বারবার তুহিনের মনে হয় কেমন আছে ওদের মেয়েটা।
সে যাই হোক সেদিন তুহিন অফিসে যাবে, কি যেন একটা পাচ্ছে না খুঁজে। তাই অন্য ঘর থেকে দীপাকে ডাকল সে। দীপা এদিকে একটু আসো তো, আমার একটা অফিসের ফাইল খুঁজে পাচ্ছি না। নীরা যেখানে তুহিনের মুখের উপর কথা বলতো না, সেখানে দীপা চারানা পয়সার মূল্য দেয় না তুহিনকে। কোন কথা তো শোনেই না, আরও নিজের গোলাম বানিয়ে রাখতে চায়। দীপা তুহিনের কথা শুনেও না শোনার ভান করে পড়ে থাকল বিছানায়। তুহিন এতে বিরক্ত হলো বেজায়। সে আবার ডাকল, দীপা ডাকছি না, দেখো না আমার ফাইলটা কোথায়। তুহিনের কথায় দীপা ঝাড়ি মেরে বলল, পারলে নিজেরটা নিজে খুঁজে নাও। অসহ্য দেখছ, ঘুমাচ্ছি আবার ছাগলের মতো ভা ভা করেই যাচ্ছ। দীপার কথা শুনে তুহিনের মেজাজ খারাপ হলো ভীষণ। সে পাশের ঘর থেকেই বলল, কথাবার্তা ঠিক করে বল, না হলে পুঁতে ফেলতে সময় লাগবে না আমার। তুহিনের কথার পরিপ্রেক্ষিতে দীপা হেসে উঠল, তাচ্ছিল্য করল খানিকটা। সে বুঝি ভয় পায় তুহিনকে। ওই বালের ভয় আমারে দেখাইও না প্লিজ, তোমার ওসব ভয়ের কথায় আমার বালও ছেড়া যায় না। তুহিন দীপার কথা শুনে পাশের ঘর থেকে ছুটে এলো এবং এসে হঠাৎ করেই দীপার চুলগুলো ধরে টান দিল। সে দীপার চুলের মুঠি ধরে ওঠাতে চেয়েছিল, কিন্তু দীপার বদলে তুহিনের হাতে দীপার নকল চুলগুলো চলে আসে। এতে আরও বিরক্ত হয় তুহিন। অশ্রাব্য ভাষায় গালি দিতে থাকে দীপাকে। নকল চুলগুলো দুমড়ে মুচড়ে ফেলে দীপার হাত ধরে টেনে নামায় বিছানা থেকে। সজোরে গলা চেপে ধরে। কিছুক্ষণ পর গলা ছেড়ে কয়েকটা থাপ্পড় মারে দীপাকে। সাথে গালিগালাজ তো আছেই। এদিকে দীপাও বসে থাকার পাত্রী নয়। তুহিন মারলে সেও ধাপুসধুপুস কয়েকটা বসিয়ে দেয় তুহিনের গালে ও পিঠে। এই হচ্ছে দীপা ও তুহিনের নিত্য সকালের ঘটনা। রাতে বাড়ি ফিরে তুহিন দেখতে পায় দীপা মোবাইল টিপছে। ফোন হাতে নিয়ে দরজাটা খুলে শুধু তুহিন এসেছে না কে এসেছে এটা দেখার টাইম নেই দীপার। সে নিজের মতো কখন না কখন খেয়ে নেয় আর তুহিনের ভাত বেড়ে রাখে। তুহিন অফিস থেকে এসে নিজের মতো ফ্রেশ হয়, নিজের মতো খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। রাতে তুহিন আর দীপার বিছানা দেখলে মনে হবে দুটো মরা লাশ পাশাপাশি শুয়ে আছে। তাদের ভেতরে আবেগ অনুভূতি কিছুই নেই। এরপর আরও নানারকম সমস্যা তো আছেই। সারাক্ষণ এসব করে তারা আবার ছুটির দিনে সেজেগুজে নীরাকে দেখাতে যায়, যাতে নীরা একটু জলে ওদের দেখে। যদিও তুহিন এসবে মহা বিরক্ত, কিন্তু সে এখন কি করবে নিজেও জানে না। তার মাঝে মধ্যে মনে হয় এটাকে ছেড়ে দিয়ে আবার নীরার কাছে গিয়ে মাফ চাইবে, নীরাকে ফিরে আসতে বলবে। কিন্তু সে যখনই নীরাকে দেখে তার মনে হয় নীরা তার কাছ থেকে চলে এসে ভীষণ ভালো আছে, নীরা আর কখনোই ফিরে আসবে না তার কাছে। তুহিন আজকাল ভীষণ পস্তায়। কি জন্য যে এই ভুটকিকে বিয়ে করেছিল কে জানে। ওদিকে দীপা যে খুব একটা সুখী তাও নয়। তুহিনকে বান্ধবীর বর হিসেবেই ভালো লাগতো তার, কিন্তু এখন স্বামী হিসেবে আর ভালোই লাগে না তুহিনকে। বিরক্ত লাগে দেখলেই। দীপার তো মনে হয় তুহিনের থেকে ফেসবুকের কালাচানগুলো আরও ভালো। দীপার পিছনে কতজন ঘোরে, ওরও তো মনে হয় এটাকে ছেড়ে ছুড়ে চলে যাক। এমনিতেই ওর বাবা মা রেগে, আবার যদি এখান থেকে চলে যায় দেখা গেল একদম ত্যায্য করে দিল। এমনিতে সেসবে কিছু যায় আসে না দীপার, তবুও কি ভেবে যেন সে তুহিনের সংসারে রয়েছে। এভাবেই কাটতে থাকে তুহিন ও দীপার দাম্পত্য জীবন। সেদিন ছিল তুহিনের ছুটির দিন। তুহিন যথারীতি তাড়াতাড়ি ওঠে। এরপর সে দীপাকেও ডাকে, কিন্তু দীপা এত সকালে উঠতে চাইল না। তুহিনকে ঝাড়ি মেরে পাশ ফিরে শুয়ে থাকল। এতে অনেকটাই কষ্ট পেল তুহিন। তার মনে পড়ল সেদিনের ঘটনা, যেদিন তারা ধরা পড়েছিল। সবাই ওদের দুজনের চুল কেটে দিল। দীপা সবার সামনে তুহিনকে ফাঁসিয়ে নিজে ইনোসেন্ট সাজার চেষ্টা করল। সেদিন যখন নীরার মেয়ে হল, তুহিন সত্যিই অনুতপ্ত হয়েছিল। সে যখন কেঁদে কেঁদে নীরাকে ডাকছিল তখন দীপা শুরু করে তার নাটক। সে অনেক কান্নাকাটি শুরু করে। সে বারবার তুহিনের কাছে ক্ষমা চায়। সে বারবার বলতে থাকে অতগুলো মানুষের সামনে সে ভয় পেয়ে গিয়েছিল, তাই এমনটা করেছে। সে সত্যি তুহিনকে ভালোবাসে। এখন তুহিন যদি ওকে বিয়ে না করে তাহলে ওর মরা ছাড়া কোনো উপায় থাকবে না।
তুহিনের মনে যেহেতু দীপার প্রতি কোন না কোন ফিলিংস ছিল, তাই সে দীপাকে বিয়ে করার প্রতিশ্রুতি দেয়। তাই সেদিন সকালে সবার সামনে ওই কথা বলেছিল সে। তুহিন দীপার দিকে তাকিয়ে রাগে ফুঁসতে থাকে। হঠাৎ করে দীপার ফোনে নোটিফিকেশন আসে, যা শুনতে পায় তুহিন। তুহিন এমনিতে দীপার ফোন কখনো ধরে না, তার বিশ্বাস ছিল যেহেতু তাদের বিয়েটা একটা ভুলের কারণে হয়েছে, দীপা আর এমন ভুল কখনো করবে না। তুহিন আজ কি মনে করে যেন দীপার মাথার কাছ থেকে ফোনটা নেয়। দেখতে পায় দীপার ফোনে লক দেওয়া, ফেস লকও আছে। তুহিন দীপার মুখের সামনে নিয়ে ফোনটা খোলার চেষ্টা করে, কিন্তু এতে সে ব্যর্থ হয়। এরপর দীপার ফিঙ্গার দিয়ে লক খোলার চেষ্টা করলে দীপা উঠে যায়, সাথে লকও খুলে যায়। দীপা উঠেই তুহিনের সাথে চেঁচাতে থাকে সে কোন সাহসে দীপার ফোনে হাত দিয়েছে। দীপার এই কাজে তুহিন পুরো হতভম্ব। যেহেতু তার আগের রাগও ছিল, তাই সে দীপার কাছ থেকে ফোনটা ছিনিয়ে নেয়। এরপর সে পাশের ঘরে গিয়ে দরজা আটকে দিয়ে দেখতে লাগে ফোনে এমন কি আছে যার জন্য দীপা এমন করল। তারপর যা দেখে তাতে তুহিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। দীপার কয়েকটি ছেলের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে। তুহিনকে যেমন নিজের শরীরের ছবি দিত, এদেরকেও দিয়েছে। তুহিন মেসেঞ্জারে ঢোকে, দেখতে পায় সেখানে অশ্লীল সব কথাবার্তা। আর সবচেয়ে অবাক করার বিষয় হল, দীপা যে বিবাহিত এটা অনেকেই জানে। আর দীপা তাদের কাছে তুহিনকে ভীষণ বাজেভাবে উপস্থাপন করেছে, যা দেখে তুহিনের অটোমেটিক রাগ হয়। সে এতটাই ক্ষেপে যায় দরজা খুলে আগে দীপার ফোন ভেঙে তছনছ করে দেয়। এতে দীপা এগিয়ে এসে তুহিনকে ধাক্কাতে থাকে আর গালি দিতে থাকে। এতে তুহিনের আরও রাগ হয়। তুহিন এরপর দীপাকে ইচ্ছে মতো মারতে থাকে। একদম একটা হুলস্থুল কাণ্ড বেঁধে যায় তখন। ওদের চেঁচামেচিতে আশেপাশের লোকজন আসতে শুরু করে। তুহিন ইচ্ছেমতো দীপাকে কিল, ঘুষি, লাথি মারতে থাকে। দীপা এত মার খাওয়ার পরও নরম হয় না। সে তুহিনকে গালি দিতে থাকে এবং মাঝেমধ্যে সুযোগ পেলে কয়েকটা চড় থাপ্পড়ও মারে। এতে তুহিন আরও ক্ষেপে যায়। সে দীপাকে সজোরে এক লাথি মারে। এতে দীপা গিয়ে খাটের সাথে বাড়ি খায়। কপাল ফেটে যায় ওর। ফিনকি দিয়ে রক্ত বের হয় কপালের কাছ থেকে। তুহিন তবুও থামে না, অশ্রাব্য ভাষায় গালি দিয়ে আরও পেটাতে থাকে ওরে। একটা সময় দীপা নিস্তেজ হয়ে যায়। সে চেঁচামেচি করার শক্তিও হারিয়ে ফেলে। এভাবে করে একটা সময় জ্ঞান হারায় দীপা। যখন দীপার আর কোন নড়চড় দেখে না তুহিন, তখনই সে থেমে যায়। হঠাৎ করে চড়াও হওয়ার আগের বসে সে এটা করে ফেলেছে। এখন যখন হুঁশ আসে তুহিন ঘাবড়ে যায়। দীপার নাকে হাত দিয়ে দেখল মরে গেছে নাকি। না, মরেনি। দীপা বেঁচে আছে। দীপা বেঁচে আছে দেখে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তবে তার রাগ যায় না। দীপার অজ্ঞান হওয়া অবস্থায় সে আরও কয়েকটা মারে। মনে মনে বলে, এটা হলো তুহিনকে ঠকানোর শাস্তি। তবে এখনই দীপাকে হসপিটালে নেওয়া প্রয়োজন, না হলে দেখা গেল মরেও যেতে পারে। ওদিকে বাইরে থেকে কয়েকজন দরজা ধাক্কাচ্ছে। তুহিন একটা বুদ্ধি করল। দীপার সত্য জানার পর তুহিন কখনোই গ্রহণ করবে না ওকে। আর দীপার এই অবস্থা দেখে দেখা গেল লোকজন ওর নামে কেস করল। তাই তুহিন নিজে কাপড় চোপড় পরে রেডি হল। ঘরে টাকা পয়সা যা সব ছিল সব গুছিয়ে নিয়ে দরজা খুলেই কাউকে কিছু বুঝতে না দিয়ে সবাইকে ধাক্কা মেরে দৌড় লাগাল। তুহিনের এমন কাজে সবাই হকচকালেও তাদের খটকা লাগায়। কেউ কেউ তুহিনের পিছে ছুটল, আর কেউ গেল ঘরের ভেতরে দীপার কাছে। শীতের সকাল। নীরা ব্যস্ত পায় নিজের ঘর থেকে বেরোল। নীরার এমন ব্যস্ততার কারণ আছে যদিও। বাইরে একঝাঁক বাচ্চারা তার জন্য অপেক্ষা করছে। নীরা ঘর থেকে বেরোতেই বাচ্চাগুলো শব্দ করে বলে উঠল, ইয়ে, মিস চলে এসেছে। বাচ্চাগুলো উঠোনে বসে আছে শীতল পাটিতে। উঠোনে তখন শীতের মিঠা রোদ। নীরাকে দেখে বাচ্চাগুলো সবাই নিজ নিজ জায়গায় বসে গেল। নীরা দ্রুত এলো ওদের কাছে। ওদের পাটির মিষ্টি হেসে মেয়েটা বলল, কেমন আছো সবাই? বাচ্চাগুলো সমন্বয়ে চেঁচিয়ে বলে উঠল, ভালো আছি। মিস, তুমি কেমন আছো? নীরা এবারেও হাসল। হেসে বলল, আমিও ভালো আছি। উম্মম, তা আজ এত খুশি কেন তোমরা? নীরা কথাটুকু বলার সাথে সাথে বাচ্চাগুলো হৈহুল্লোড় করে উঠল।
একজন গিয়ে দৌড়ে নীরার মায়ের কাছ থেকে নাবিহা নীরার মেয়েকে নিয়ে এলো। নীরা এতে খানিকটা অবাক হয়ে বলল, কি হয়েছে, কি করছো তোমরা? নাবিহাকে সবার মাঝে বসিয়ে সবাই চেঁচিয়ে বলল, আজকে বনুর হ্যাপি বার্থডে। নীরা বিস্ময় চেয়ে থাকলো বাচ্চাগুলোর দিকে। বাচ্চাগুলো বেশি বড় নয়, কেউ 3, কেউ 4 বা কেউ 5। তার ঊর্ধ্বে কেউ পড়ে না, বয়স আর কতই বা হবে ওদের। নীরা দেখল বাচ্চাগুলো সবাই ব্যাগ থেকে এটা সেটা বের করছে। কেউ এনেছে নাবিহার জন্য ছোট্ট চুলের ক্লিপ, কেউ এনেছে পুতির মালা, কেউ এনেছে ব্রেসলেট। নীরা অপলক দৃষ্টিতে দেখে গেল পাখিগুলোর অকৃত্রিম ভালোবাসা। ও যেন কথা বলার ভাষায় হারিয়ে ফেলেছে। নীরার মনে ছিল আজ নাবিহার 6 মাস হয়েছে। সেভাবে গুরুত্ব দেয়নি সে। কি করত সে এমনিতেই অর্থকষ্ট। ওদেরকে পড়িয়ে এমনিতেই বেশি টাকা নেয় না নীরা। যা নেয় তাতে প্রতি মাসে নাবিহার দুধ কিনতে লাগে। আরও তার নিজের কিছু খরচ তো আছেই। এসব কথা ভেবে সে আর অতটা গুরুত্ব দেয়নি। অথচ বাচ্চাগুলোর মনে আছে এই কথা, ওরা সবাই নাবিহাকে মাঝখানে বসিয়ে রেখেছে। পুতুলটা নাবিহা হাসছে, হাত নাড়িয়ে খেলছে ওদের সাথে। বাচ্চারা যা সব এনেছে হাতে নিয়ে খেলছে। নীরার চোখে পানি চলে এসেছে। সে কাঁদতে কাঁদতেই হেসে উঠল ওদের হাসি দেখে। চোখে তার পানি টলটল করছে। এটাও বাচ্চাদের চোখ এড়ালো না। একজন দৌড়ে এসে নীরার চোখের পানি মুছিয়ে দিল। বলল, মিস, কাঁদছ কেন? নীরা দ্রুত চোখের পানি মুছে নিল। ততক্ষণে নীরার মাও চলে এসেছে। তার হাতে একটা খাবারের ট্রে, আর তাতে রয়েছে কয়েক বাটি পায়েস। নীরার মা এসে বলল, বনুর অর্ধেক জন্মদিনে পায়েস খাবে না। নীরা অবাক হয়ে মায়ের দিকে তাকালো। বলল, তুমিও ওদের সাথে আছো? নীরার মা বাটিগুলো সবার কাছে দিয়ে বলল, ওরা কিছুদিন আগে জিজ্ঞেস করেছিল, বাবুর জন্মদিন কবে? তা আমি বলেছিলাম, জন্মদিন তো এখনো দেরি আছে। কিছুদিন পর অর্ধেক জন্মদিন। তারপর ওরা কাল এসে বলল, আমি যেন বাবুর জন্মদিনের কথা তোকে না মনে করিয়ে দিই। ওরা কি যেন করতে চায়। নীরা এইবার সত্যি কেঁদে ফেলল। বাচ্চাদের কাছে গিয়ে বসে সবাইকে জড়িয়ে কাঁদতে লাগল। নীরার মা টলমল চোখে দেখতে লাগলেন সব। বলা বাহুল্য, শুধু এই বাচ্চারা নয়, নীরা ভালোবাসে এলাকার প্রতিটি মানুষ। তারা অর্থ দিয়ে সাহায্য করতে না পারলেও সবসময় নীরার বিপদে আপদে এগিয়ে আসে। ভালো পরামর্শ দিয়ে সাহায্য করে। নীরার দিন ভালোই যাচ্ছে। হেসে খেলে সে ভালো আছে। কয়েক মাস আগের ঘটে যাওয়া দুর্ঘটনা নীরাকে এখন আর ছুঁতে পারে না। নীরার কখনো মনেই হয় না ওসব। তার জীবন এখন শুধু তার মেয়েকে ঘিরে। মা মেয়ের ছোট্ট পৃথিবীতে তুহিন নামক কেউ নেই। কেউ না। 2 দিন পরের কথা। তখন বিকেল। নীরা বাজারে গিয়েছিল মেয়ের কিছু জিনিসপত্র কেনার জন্য। সেখান থেকেই ফিরছিল সে। তাদের বাড়িতে যাওয়ার আগে কিছু গলি পেরোতে হয়। সেদিকে আবার তেমন কোন গাড়িও পাওয়া যায় না। তাই নীরা ব্যাগট্যাগ হাতে হেঁটে যাচ্ছে। নীরা নিজের মতো হেঁটে যাচ্ছিল। আচমকা অন্য রাস্তা থেকে তুহিন এসে দাঁড়ালো নীরার সামনে। হঠাৎ এতে নীরা খানিকটা ঘাবড়ে গেল। আর সামনে তুহিনকে দেখে নীরা আরও বেশি চমকালো। সে কিছু বুঝে ওঠার আগেই তুহিন হাঁটু গেড়ে বসল। নীরার পা দুটো সে হঠাৎই ধরে বসল। নীরা পুরো তাজ্জব বনে গেল। এখানে কি হচ্ছে সবই মাথার উপর দিয়ে যাচ্ছে নীরার। নীরা কিছু বলতে যাবে তার আগে শুনতে পেল তুহিনের কান্না ভেজা গলা। নীরা, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তোমাকে হারানোর পরে প্রতিটা দিনই আমি মরেছি। নীরা, তুমি ছাড়া কেউ আমাকে ভালোবাসেনি। নীরা, তোমার মতো আমাকে কেউ কখনো বোঝেনি। তুমি আমাকে ক্ষমা করে দাও নীরা। তোমাকে কাঁদানোর শাস্তি আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। নীরা, পুলিশ আমাকে খুঁজছে। দীপা মামলা করেছে আমার নামে। আমি জানি এগুলো তোমার অভিশাপের ফল। আমাকে ক্ষমা করো নীরা। নীরা প্রথম দফাতে অবাক হলেও সে পরে নিজেকে স্বাভাবিক করে নিল। এটা হওয়ারই ছিল। নীরা আগে থেকেই জানত দীপা মামলা করেছে আর তুহিন পলাতক রয়েছে। আর এটাও জানত তার মতো করে তুহিনকে কেউ কখনো ভালোবাসবে না। কিন্তু তুহিন যে মাঝরাস্তায় এসব করবে নীরা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি।
অবশ্য মাঝরাস্তায় ছাড়া উপায় আছে, নীরার বাড়িতে গেলে মার খাবে না শয়তানটা, আর এই গলিটা তো এমনিতেই জনমানবহীন। তুহিন হয়তো নীরাকে ফলো করেছিল, তাই এখানে আসা মাত্রই সে আক্রমণ করেছে। নীরা চুপচাপ শুধু শুনে গেল তুহিনের কথা। মনে মনে তাচ্ছিল্য হাসল খানিকটা। তাদের আজ সুখের সংসার হওয়ার কথা, অথচ ভাগ্য আর কর্মফল কোথায় না কোথায় নিয়ে এসেছে তাদের। নীরার বোধ হয় একটু আফসোসই হল। এদিকে নীরাকে চুপ থাকতে দেখে তুহিন আবারও বলল, নীরা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। নীরা, আমাকে ক্ষমা করে দাও না। আমি ভুল করেছি নীরা। জানি এই ভুলের কোন ক্ষমা হয় না, তবুও আমাকে মাফ করে দাও নীরা। তোমার অভিশাপে আমি শেষ হয়ে যাচ্ছি নীরা, আমাকে বাঁচাও। নীরা মনে করল সেদিনের ঘটনা। সেদিন গর্ভবতী নীরাকে ঠকানোর জন্য একটুও অনুশোচনা ছিল না তুহিনের মুখে। নীরার জানে আজ তুহিন নিজ স্বার্থে এসেছে এখানে, কোন অনুশোচনার জন্য নয়। নীরার মনে অশান্তির উথালপাতাল ঢেউ খেললেও সে নিজেকে শান্ত রাখল। ঠান্ডা স্বরে বলল, পা ছাড়ো, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। তুহিন নীরার পা ছাড়ল না। সে আবারও আগের মতো করে আকুতি মিনতি করতে লাগল। খানিকক্ষণ পর নীরা বিরক্ত হল। সে একটা লাঠির মতো করে ঝটকা মারল তুহিনকে। হঠাৎ করে করাতে তুহিন তাল সামলাতে না পেরে ছিটকে সরে গেল খানিকটা। নীরা ফিরেও তাকাল না সেদিকে। ও ঘুরে আবার নিজ গন্তব্যে হাঁটা ধরল। যাওয়ার আগে বলে গেল, তুমি আমার কাছে ক্ষমা চেয়েছ, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি তুহিন। তবে আমার মেয়ে তোমাকে কখনো ক্ষমা করবে না। আর দোয়া করি সৃষ্টিকর্তাও যেন তোমাকে ক্ষমা না করে। পিছনে অসহায় তুহিনকে রেখে নীরা সামনে এগিয়ে গেল। ভুলক্রমে ও পিছনে ফিরল না, আর কখনো ফিরবেও না। কেটেছে কয়েকটি মাস। নীরার মেয়ের বয়স এখন 11 মাস। আর কিছুদিন পরই 1 বছর পূর্ণ হবে। সেদিন ছিল শুক্রবার। নাবিহা ঘুম রয়েছে বলে নীরা বসে আছে বারান্দায়। এমন সময় ফয়সাল এলো ওদের বাড়িতে। ফয়সাল এখন তেমন একটা আসে না, মাঝে মধ্যে খবর নিতে আসে নীরার। আজও সেরকম ফয়সাল এলো নীরাদের বাড়িতে। কিন্তু আজকে একটু ব্যতিক্রমী ঘটল। ফয়সালের হাতে মিষ্টির প্যাকেট, মুখে এক অমায়িক হাসি। ফয়সাল নীরার সামনে এসেই মিষ্টির প্যাকেটটা বাড়িয়ে দিল নীরার দিকে। নীরা কিছুটা অবাক হলো এতে। মিষ্টি হেসে বলল, আজকে মিষ্টি হঠাৎ? ফয়সাল হেসে বলল, অভিনন্দন নীরা, তুমি জিতে গেছ। সত্যের জয় হয়েছে নীরা। নীরা জানত আজ তুহিনের কোষ করতে উঠেছে। কিছুদিন আগেই তুহিন ধরা পড়েছিল। গ্রামের মানুষের সাক্ষী আর দীপার মামলা সব মিলিয়ে তুহিন বাজেভাবে ফেঁসে গিয়েছিল সেবার। আজই ওর কেস করতে ওঠার কথা ছিল, সম্ভবত কোন ভালো রায় দিয়েছে তার জন্যই ফয়সাল এত খুশি। নীরার এসব ভাবনার মাঝেই ফয়সাল বলে উঠল, তুহিনের 3 বছরের জেল হয়েছে নীরা। জানি তোমার সাথে করা অন্যায়ের কাছে এটা কিছুই না, তবুও শাস্তি তো পেল। নীরা অবাক হয়ে বলল, 3 বছর? হ্যাঁ। প্রথমে তো পুলিশ দীপা ও তুহিনের ব্যাপারটা ব্যক্তিগত বিষয় হিসেবে চালিয়ে দিচ্ছিল, কিন্তু পরে অনেক সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই রায় দেওয়া হয়েছে। নীরার মা এসে গেলেন তার মধ্যে। তিনি এসে নীরাকে জড়িয়ে ধরলেন, মেয়ের মাথায় চুমু খেলেন সস্নেহে। আদুরে কণ্ঠে বললেন, সৃষ্টিকর্তা বিচার দেখিয়ে দিয়েছেন। আমার মেয়েকে কাঁদানোর শাস্তি এইবার হাড়ে হাড়ে টের পাবে। জেলখানার অন্ধকার ঘরে পচে মরবে জানোয়ারটা। নীরা আজও কাঁদল। তবে এই কান্না ছিল বিজয়ের কান্না। নীরা জিতে গেছে। হয়তো তুহিন তার সাথে করা অন্যায়ের পায়নি, তবুও নীরার মনে আজ অদ্ভুত প্রশান্তি লাগছে। সবশেষে তুহিন শাস্তি তো পেল। আমি ভাবছি তোমার কেসটা আবার ওরই ওপেন করব। এইবার ওর ওসি মামা আর কোন কিছু করতে পারবে না, যেহেতু জেল একবার হয়েছেই। নীরা সম্মতি জানালো এতে। তার কোন আপত্তি নেই। তুহিন শাস্তি পাক, মরুক, যা খুশি করুক। নীরার কিছুই আসে যায় না। কিছুই না। ফোনে কল আসায় নীরার মা চলে গেল সেখান থেকে। মা চলে গেলে নীরা ফয়সালকে বলল, দীপার কোন খবর জানেন ভাইয়া? ওর মা প্রায় এসে কান্না করে আমার কাছে। আমি কিছুই বুঝতে পারি না, কি বলবো। বিষয়টা আমার কাছে অনেক বিব্রতকর। ফয়সাল উৎফুল্ল হয়ে বলল,
ওহো, আমি তো ভুলেই গিয়েছিলাম বলতে। জানোই তো, দীপার বাবা তো ওকে ত্যায্য করেছে। কেন করেছে জানো? নীরা মাথা নাড়ায়। কিছুক্ষণ ভেবে বলল, তুহিনের সাথে ছাড়াছাড়ি হওয়ার জন্য না। ফয়সাল বলল, বোকা কোথাকার, এই জন্য কোন বাবা তার মেয়েকে ত্যায্য করে? দীপার তো আরও 2-3 জায়গায় বিয়ে হয়েছে এই কয়েক মাসে। নীরার মুখ হা হয়ে গেল। কি বলছেন 2-3 জায়গায় বিয়ে হয়েছে মানে? আরে তুহিনের সাথে ছাড়াছাড়ির পর ওদের কেস চলাকালেই দীপা আবারও বিয়ে করে। সেখানে মাসখানেকও সংসার করতে পারেনি। তারপর আবারও বিয়ে করে, অনলাইনে পরিচয় নাকি যেন এক ছেলের সাথে। সেখানেও থাকতে পারেনি। সব জায়গায় সমস্যা ওর। বিয়ের আগে যে ছেলেদের পছন্দ হয়, বিয়ের পর আর তাদের ভালো লাগে না। তারপরই হয় ছাড়াছাড়ি। দীপার বাবা এসব কারণেই ওকে ত্যায্য করেছে। এখন সম্ভবত গার্মেন্টসে কাজ করে দীপা। আর শুধু নীরার অবাক হওয়ার দিন। প্রকৃতির বিচার এমন হয়, আসলেই হয়। নীরার সাথে না হলে বুঝতে পারত না সে। নীরা কিছু বলতে যাবে তখনই ঘর থেকে নাবিহার কান্নার আওয়াজ ভেসে এলো। নীরা ধরফর করে উঠে গেল মেয়ের কাছে। কিছুক্ষণ পর পুতুল সোনাকে কোলে নিয়েই বেরিয়ে এলো সে। পুতুল আবার ফয়সালকে খুব চেনে। ফয়সালের সামনে আসতেই নাবিহা ঝাঁপ দিল ফয়সালের দিকে। সামনের কিছু দাঁত উঠেছে নাবিহার। দাঁতগুলো বের করে হেসে উঠল খিলখিল করে। ফয়সাল নাবিহার হাসি উপেক্ষা করতে পারল না। সেও হাত বাড়িয়ে দিল নাবিহার দিকে। ফয়সাল নাবিহাকে কোলে নিয়ে বসল। তখন নীরা বলল, ঠকে গিয়েও জিতে গেছি আমি। এরপর নাবিহাকে কোলে নিল সে। নাবিহার কপালে চুমু খেয়ে বলল, তোমার মাম্মাম জিতে গেছে মা, তোমার মাম্মাম জিতে গেছে। সাথে জিতিয়ে দিয়েছে হেরে যাওয়া প্রত্যেকটি নারীকে। নীরার কথা শুনে ফয়সাল এক হাত বাড়িয়ে দিল নীরার দিকে। নীরা কি মনে করে যেন ফয়সালের হাতে হাত রাখল। এতে ফয়সাল খুশিই হলো হয়তো। দুজনেই আর কোন কথা বলল না। একই সাথে তাকালো নাবিহার দিকে। সমাপ্ত। ঠকেছি। অহনা রহমান।